তোমাদের প্রথম অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায়টা তোমরা যেটা করো আপাত দৃষ্টিতে যে একটা অধ্যায় পড়ো, এই ক্ষেত্রে কি কি আছে, বিভিন্ন পর্বের নাম আছে, সেই ক্ষেত্রে হচ্ছে পর্বের বৈশিষ্ট্য আছে, উপপর্ব আছে, আরো কিছু জিনিস আছে। তো তোমরা পড়ার সময় যে কাজটা করো সেটা হচ্ছে পর্বের বৈশিষ্ট্যগুলো আগে মুখস্থ করো, তারপর আলাদা করে এক্সাম্পল মুখস্থ করার চেষ্টা করো। কিন্তু আজকে আমরা এই অধ্যায়টা পড়ার সময় এই অধ্যায়টা একটু উল্টা ভাবে পড়বো। উল্টা ভাবে কিভাবে? আমরা হচ্ছে প্রথম কথা ছবি দিয়ে পড়বো, কিছু কনসেপ্ট বোঝার আছে সেগুলা বুঝবো। দ্বিতীয় কথা, আমরা আজকে আগে এক্সাম্পল মাথায় নিব, দেন হচ্ছে আমরা সেইটার বৈশিষ্ট্য কি কি সেই একটা এক্সাম্পল থেকে আমরা বের করার চেষ্টা করব। সেটা বের করার কিছু টেকনিক আছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আহ কোন একটা প্রাণী, সেটাকে দেখে সেটার বাহ্যিক বৈশিষ্ট্য থেকে কিভাবে আসলে আমরা তার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা বের করে ফেলতে পারি। যদি তুমি এই কাজটা করতে পারো, তাহলে তোমার সবচাইতে যে বড় সুবিধা হবে, তোমার হচ্ছে পয়েন্ট মুখস্থ করতে হবে না। এবং এটা শুধু মানে আশ্বাস দেওয়ার জন্য বলতেছি না, আমি আমি ঠিক এইভাবেই মনে রাখি। তো আমি যদি পারি আশা করি তোমরাও পাবা, এটা কঠিন কিছু না। আচ্ছা, তো পর্ব, উপপর্ব, আদার্স জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করার আগে এই অধ্যায়ে আমাদের একটু বেসিক বা ভিত্তিগত জিনিসগুলো জানতে হবে। যে জিনিসগুলো না জানলে হয়তো পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা ঠিকঠাক মতো ধরতে পারবো না। উপপর্বের বৈশিষ্ট্যগুলা, শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আমরা ঠিকঠাক মতো ধরতে পারবো না। তার জন্য আজকে আমরা মোটামুটি প্রথম অর্ধেক করে ফেলবো বা 60% মতো করে ফেলবো। তারপরে হচ্ছে পরের ক্লাসে আমরা বাকি অর্ধেক সহ একটা সামারির মতন একটা আলাপ আলোচনার ব্যবস্থা করব। তো প্রথম অধ্যায়ে দেখো, শুরুতে কয়েকটা জিনিস আছে, তোমরা একটু বই খাতার সাথে একটু খাতা কলম নিয়ে বইসো, কারণ আমরা কিছু হচ্ছে শর্টকাট টেকনিক শিখবো, যাতে করে হচ্ছে আমাদের অ্যাডমিশনও কভার করে ফেলে আর নতুন করে কষ্ট করতে না হয়। প্রথম কথা, দেখো, আমাদের এই অধ্যায়ে যেহেতু আমরা প্রাণী বৈচিত্র্য নিয়ে কথা বলবো, আমাদের প্রাণী বৈচিত্র্যকে আসলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো সেই বৈচিত্র্যগুলোকে আমরা অ্যাডমিশনের জন্য একটু শর্টকাটে মনে রাখবো বাপজি দ্বারা। একটা কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তো দেখো, আমি একটু সহজ করে যদি মেইন কথাটা বলি, জিনগত বৈচিত্র্য মানে কি জানো? মানে হচ্ছে জিনের পার্থক্য, যে কেউ একজন লম্বা হবে, কেউ একজন খাটো হবে। মানুষের ক্ষেত্রে চিন্তা করো, কেউ একজন কালো, কেউ একজন একটু সাদা। হ্যাঁ, এই যে পার্থক্য, তুমি তো জানো এই সব কিছু আমাদের জিন নিয়ন্ত্রণ করে। আমাদের চোখের রং, আমাদের উচ্চতা, সবকিছু জিন নিয়ন্ত্রণ করে। এই যে এই যে বিভিন্ন জিনের মধ্যে যে পার্থক্যের কারণে যে মানুষের বৈচিত্র্যতা বা বিভিন্ন বর্ণের মানুষ হয়, কেউ নিগ্রো, কেউ ধবধবে সাদা, রেসিজম সৃষ্টি হয়েছে তুমি জানো যে কারণে। তো এইটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। খুব সহজ কথা। দেখো, দেখো, এই জিনগত বৈচিত্র্য আর প্রজাতিগত বৈচিত্র্যের প্রধান পার্থক্য কি আমি বাম পাশে একটু লিখে রাখছি। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক কিভাবে, মানে একটা প্রজাতির মধ্যে এই ঘটনাগুলা ঘটে। আর প্রজাতিগত বৈচিত্র্য যেটা, এটা হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতি। ধরো তুমি ব্যাঙের ক্ষেত্রে চিন্তা করো, ব্যাঙের দুইটা ভিন্ন প্রজাতি, কোনোটার গায়ে হচ্ছে একটু সোনালী রং, কোনোটা হচ্ছে একটু মেটে রং বা একটু কালো ধরনের রং। বা তুমি অন্য কোনো একটা আহ অন্য যে কোনো আরেকটা প্রাণীর ক্ষেত্রে চিন্তা করতে পারো, শিম্পাঞ্জি, বানর বা যে কোনো কিছু। প্রজাতি ভেদে তুমি জানো যে এক একটা এক এক রকম হয়। এক এক প্রজাতির গরু এক এক বর্ণের হয় বা তাদের কিছু স্ট্রাকচার থাকে, গাঠনিক পার্থক্য থাকে। ছাগলের ক্ষেত্রে গাঠনিক পার্থক্য থাকে। তো বিভিন্ন প্রজাতিতে বৈচিত্র্য আসবে, এটা খুবই স্বাভাবিক। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি? সেটা হচ্ছে, ধরো দুইটা উদ্ভিদের কথা যদি আমি চিন্তা করি, একটা তুমি চিন্তা করো পাথরকুচি, আরেকটা তুমি চিন্তা করো হচ্ছে আম গাছ। এখন তুমি কি এইটা জানো তুমি যে পাথরকুচি গাছ, সেটা আমাদের দেশে জন্মাইলো, এটা হচ্ছে একটা মরুজ উদ্ভিদ। আর কিছু উদ্ভিদ আছে যেগুলা হচ্ছে ধরো আহ আমাদের মতো এই নাতিশীতোষ্ণ অঞ্চলগুলায় বেশি জন্মায়। সব উদ্ভিদ তো সব জায়গায় জন্মায় না। তো এই যে কিছু উদ্ভিদ আছে যেগুলা হচ্ছে মরুজ উদ্ভিদ, কিছু আছে জলজ উদ্ভিদ, কিছু আছে হচ্ছে লোনা পানির মাটির উদ্ভিদ। বোটানির শেষ অধ্যায়ে এগুলা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা বলতে বোঝাচ্ছে এক একটা উদ্ভিদ এক এক অঞ্চলে থাকতেছে, এক এক পরিবেশে থাকতেছে, বড় হচ্ছে, তাদের মধ্যে যে বৈচিত্র্যতা, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। শেষের অধ্যায় অনেকেই পড়ো নাই, আমি একটু জাস্ট বলার জন্য বলি, জিনিসটা তোমাকে আরেকটু ক্যাচ করতে ইজি হবে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা অনেকটা এরকম
তুমি যদি পাথরকুচি চিন্তা করো, এটা একটা মরুজ উদ্ভিদ বললাম, তাহলে এটার কিছু ফিচার খেয়াল করি আমরা। দেখো, পাথরকুচি উদ্ভিদে এদের হচ্ছে পাতা থাকবে না। কেন থাকবে না? পাতা যদি থাকে, অতিরিক্ত পরিমাণ পানি প্রশোধনের মাধ্যমে বের হয়ে যাবে। মরুজ উদ্ভিদ গুলায় পাতা থাকে না কিংবা কম থাকে। এদের কি থাকে? এদের শিকড় থাকে মাটির গভীর পর্যন্ত যায়। গভীর পর্যন্ত কেন যায়? গভীর পর্যন্ত যাওয়া টার্গেট হচ্ছে মরুভূমিতে হচ্ছে পানি অনেক কম থাকে, মাটির গভীরে না গেলে পর্যাপ্ত পানি পাবে না। কিন্তু সেম জিনিসটা তুমি চিন্তা করো জলজ উদ্ভিদের ক্ষেত্রে। তোমরা তো কচুরিপানা দেখছো, কচুরিপানার মূলটা দেখছো, একদম ছোট ছোট। মানে হচ্ছে এদের মূল সুগঠিত না। জলজ উদ্ভিদ যারা, তাদের মূল সুগঠিত না, বেশি বড় হয় না, বা দরকার পড়ে না অত সুগঠিত হওয়ার। কেন? কারণ তারা ইচ্ছে মতো পানি এমনি এমনি শোষণ করে নিতে পারে। তাদের পাতা থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পাকারে বেরোয় চলে যায়, তারা বাধা দেয় না। কেন? কারণ তারা পর্যাপ্ত পানি পাচ্ছে। কিন্তু সেম ঘটনাটা মরুজ উদ্ভিদের ক্ষেত্রে, তাদের পাতা থাকে না থাকলেও কম। কেন? তারা চাচ্ছে না বেশি পানি বের করে দেখ, কারণ তারা মরের সাহায্যে এত বেশি পানি হচ্ছে তুলতে পারতেছে না। বুঝতে পারতেছো তো? এই যে পার্থক্য অঞ্চল ভেদে, জায়গা ভেদে, এটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, এই ফাঁকে বলে রাখি, কেউ যদি একটু মুভি সিনেমা বা এই জাতীয় জিনিস কারো যদি ভালো লাগে, বাস্তু সাপ নামে একটা মুভি আছে, এটা দেখতে পারো, এটা অনেক ভালো লাগবে। আচ্ছা, তো বাস্তু মানে হচ্ছে পরিবেশ, ঠিক আছে? এক একটা পরিবেশ এক এক রকম, তার ভিত্তিতে বিভিন্ন জীব বা বিভিন্ন প্রাণী থাকে। নিশ্চয়ই পেঙ্গুইন আমাদের মতো দেশে থাকবে না। তো এই যে বৈচিত্র্যতা, এটাকে আমরা বলতেছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মোটামুটি আমরা বাপজি দিয়ে মনে রাখবো, যাতে করে ভুলে না যায়। এটা সহজ, আশা করি কেউ ভুলবা না। তো প্রাণীর শ্রেণীবিন্যাসে যদি আমরা আসি, প্রাণীকে হচ্ছে আণুবীক্ষণিক প্রাণীতে বলা হয়, বৃহত্তর প্রাণীতে বলা হয়। আমি কিছু জিনিস হচ্ছে হাইলাইটেড করে রাখছি, তুমি যে দেখতেছো হাইলাইটেড জিনিসগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা। আণুবীক্ষণিক প্রাণী যেটা, সেটা তুমি বুঝতেছো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। আর বৃহত্তর প্রাণী যেটা, সেটা হচ্ছে অনেক বড় থাকে। স্বাভাবিক, এটাই বোঝার তেমন কিছু নাই। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি এইখানে, যে এই যে হাইলাইটেড করা প্রাণীটা, মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, আর বৃহত্তর প্রাণী গিনিপিগ, ক্যাভিয়া পোর্সেলাস বৈজ্ঞানিক নাম, এই নামগুলা একটু কাইন্ডলি পড়তে চেষ্টা করবা, কারণ এই দুইটা বৈজ্ঞানিক নাম আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে? আচ্ছা, দেখো সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রায় বলছে কোষীয় মাত্রার গঠন, কোষ টিস্যু মাত্রার গঠন, টিস্যু অঙ্গ মাত্রার গঠন, অঙ্গতন্ত্র মাত্রার গঠন। তার মানে কোষীয় মাত্রার গঠন যেটা, সেটাতে কি হয় জানো? সেটাতে আসলে অনেকগুলা কোষ একক থাকে, মানে এক একটা কোষ এক এক কাজ করতেছে, এরকম। এর চেয়ে বড় কোনো একক নাই। যারা হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন, তাদের অনেকগুলা কোষ মিলে কোনো একটা টিস্যু তৈরি করতেছে, এই টিস্যুটা এক জাতীয় কাজ করতেছে। যারা টিস্যু অঙ্গ মাত্রা, তুমি বুঝতেছো, তাদের ক্ষেত্রে হচ্ছে বড় একক যেটা, সেটা হচ্ছে একটা অঙ্গ। মানে তাদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ থাকবে। আমরা যেমন বলি আহ আমাদের হাত পা, এরকম বিভিন্ন অঙ্গ থাকবে, তাদের ক্ষেত্রেও বিভিন্ন অঙ্গ থাকবে। তন্ত্র, এই যে কঙ্কাল, আমাদের অসংখ্য অস্থি আছে, এই সবকিছু মিলে একটা কঙ্কাল তন্ত্র গঠিত। আমাদের নার্ভ, স্নায়ু, সবকিছু মিলে একটা স্নায়ু তন্ত্র গঠিত হয়। ঠিক আছে? আমাদের বৃক্ক, নেফ্রন, এগুলো নিয়ে হচ্ছে রেনাল সিস্টেম। এরকম বিভিন্ন তন্ত্র আছে। তো আলটিমেটলি তুমি বুঝতেছো, এক একটা ধাপে ধাপে জিনিসগুলো আসলে উন্নত হচ্ছে। যে কোষীয় মাত্রা, সে হচ্ছে অনুন্নত, কোষ টিস্যু খানিকটা উন্নত, টিস্যু অঙ্গ আরেকটু উন্নত, অঙ্গতন্ত্র মানে আরো একটু উন্নত। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এটার যে এক্সাম্পল গুলো আছে, তুমি যদি সরাসরি মুখস্থ না করে একটু খেয়াল করো, দেখো আমি পাশে 1 2 3 4 দিয়ে রাখছি। কেন জানো? কোষীয় মাত্রা হচ্ছে আমাদের প্রথম পর্ব, পরিফেরা। কোষ টিস্যু মাত্রা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, নিডারিয়া। টিস্যু অঙ্গ মাত্রা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, প্লাটিহেলমিনথিস। এবং অঙ্গতন্ত্র মাত্রার হচ্ছে, আমরা এটা চতুর্থ একটা পার্টে রাখছি, সেটাকে বলতেছি আমরা নিমার্টিয়ান নামে এক প্রকার সামুদ্রিক প্রাণীগোষ্ঠী বলছে। এই নিমার্টিয়ান কি, সেটা আমরা একটু জানবো। তুমি আপাতত বুঝলা যে চারটার মাথায় একটা সিকোয়েন্স আছে। ওকে, 1 2 3 4 সিরিয়ালি। আচ্ছা, এবার আসি আমাদের এই নিমার্টিয়ান নামে সামুদ্রিক প্রাণীগোষ্ঠী কোনটা। কারণ আগের গুলা তুমি মোটামুটি জানো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। নিমার্টিয়ান হচ্ছে, নিমার্টিয়ান নামে হচ্ছে একটা পর্ব আছে, যে পর্বটা হচ্ছে আমাদের মেজর পর্ব না। ঠিক আছে? এটাকে অনেকে নেমাটোডা ভাবে ভুল করে। কিন্তু এই পর্বের যে প্রাণীরা, তারা হচ্ছে নেমাটোডার কাছাকাছি, কিন্তু এটা নেমাটোডা না, এটা হচ্ছে নিমার্টিয়া। এটা আমরা দেখবো, ছবিতে দেখবো। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস কি, প্রোবোসিস, আমি হাইলাইট করে রাখছি। প্রোবোসিস জিনিসটা কি, এইটা অনেকেই জানে না হয়তো। চক্ষুবিন্দু, জননাঙ্গ, এগুলো হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠনে পড়ছে।
কিন্তু প্রোবোসিস কি? দেখো এই যে এই পাশে একটা ছবিতে তুমি দেখতেছো, যদি খেয়াল করো, এই যে একটা প্রজাপতির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো সামনের দিকে এর মাথা থেকে একটা বর্ধিষ্ণু লম্বা অংশ দেখা যাচ্ছে না? দেখা যাওয়ার কথা। আচ্ছা, উপরের ছবিতে তুমি যদি দেখো, এই সামনের দিকে আসার পরে একটা হচ্ছে বর্ধিষ্ণু অংশ, খেয়াল করছো? তো প্রোবোসিস কি আসলে? প্রোবোসিস হচ্ছে একটা বর্ধিষ্ণু লম্বা অংশ, যেটা হচ্ছে নাড়াচাড়া করা যায়, অনেক লম্বা থাকে, মুভেবল হয়। যেমন হচ্ছে হাতির সুর যদি বলি আমি, সবচেয়ে কমন একটা এক্সাম্পল। ঠিক আছে? তো প্রোবোসিস একটা বর্ধিষ্ণু অংশ, এটা মাথা বা সামনের দিকে থাকে। তো আশা করি বুঝতেছো যে টিস্যু অঙ্গমাত্রার গঠন এই প্রোবোসিসটা আসলে কি বোঝাচ্ছে। এইবার আসো নিমার্টিয়ান পর্ব নিয়ে একটু কথা বলবো। তারপরে দেখো জীবন পদ্ধতি, কেউ হচ্ছে মুক্তজীবী, আবার কেউ হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচে। ঠিক আছে? সো নিমার্টিয়া নিয়ে যদি একটু কথা বলি, এই যে কিংডম অ্যানিমেলিয়ায় আমরা যদি ক্লাসিফিকেশন করি, তুমি জানো যে 33টা পর্বের মধ্যে কিছু মেজর পর্ব আছে, কিছু হচ্ছে মাইনর পর্ব আছে। আমরা শুধুমাত্র মেজর পর্বগুলা পড়ি। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডা, মার্টা, কর্ডাটা। কিন্তু এই যে দেখো এই পাশে অ্যাসিলোমেট প্রাণীগুলোর মধ্যে প্লাটিহেলমিনথিসের পরে লাস্টে একটা ফাইলাম আছে নিমার্টিয়া। তুমি খেয়াল করছো? নিমার্টিয়া আলাদা একটা পর্ব, সেটা মেজর পর্ব না, এই কারণে আমরা আসলে এটা পড়ি না। তো এইটাও দেখো, এটা হচ্ছে, এইটাও এক ধরনের ওয়ার্ম, অনেকটা হচ্ছে নেমাটোডার মতোই। দেখো নিমার্টিয়া ইজ এ ফাইলাম অফ ইনভার্টিব্রেট এনিমেল অলসো নোন এজ রিবন ওয়ার্ম অর প্রোবোসিস ওয়ার্ম। এটাও এক ধরনের ওয়ার্ম, যেটা কি না, ভার্টিব্রেট না, মানে হচ্ছে কর্ডেট না আর কি, নন কর্ডেট। ঠিক আছে? নেমাটোডার সাথে এই যে ফাইলাম দেখতেছে, নেমাটোডার সাথে নিমার্টিয়া অনেকটা মিল আছে, অনেকটা প্রায় কাছাকাছি। পার্থক্য কি? নিমার্টিয়াতে হচ্ছে দেখো সিলোমবিহীন প্রাণী, আর সিলোমধারী প্রাণী যেটা, সিউডো সিলোমধারী প্রাণী যেটা, সেটাকে আমরা বলতেছি নেমাটোডা। ওকে, সিলোম নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো, যে সিলোমটা আসলে কি জিনিস। এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, এটা আমার ধারণা অনেকেরই কনসেপ্টটা ঠিকঠাক মতো ক্লিয়ার নাই। তার আগে আমরা একটু বলে নিই, আগে আমরা বললাম মুক্তজীবী উদ্ভিদের কথা, এইবার আসি আমরা পরজীবী উদ্ভিদের কথা। তুমি জানো পরজীবী মানে কি? যে অন্যের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? পরাশ্রয়ী, পরজীবী। পরাশ্রয়ী হচ্ছে অন্যের উপর আশ্রয় গ্রহণ করে, সে হচ্ছে পুষ্টি নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু পরজীবী সে মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট। দেখো, অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে এবং সেইখান থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। তাহলে তুমি বুঝতেছো মুক্তজীবী আর পরজীবীর মধ্যে পার্থক্য। ওকে, এইবার এই যে প্রাণগুলা ডেভেলপ হইতেছে, বিভিন্ন প্রাণীর কথা বলতেছি আমরা, তাদের ডেভেলপমেন্টটা আসলে কিভাবে হয়? তুমি জানো যে মানুষের ক্ষেত্রে শুরুতে একটা ভ্রূণ থাকে, সেই ভ্রূণ থেকে ধাপে ধাপে আস্তে আস্তে একটা কোষ থেকে দুইটা কোষ, সেখান থেকে চারটা কোষ, চারটা থেকে আটটা, এইভাবে আসলে সংখ্যাগুলা বাড়তে থাকে। তো এই বাড়ার প্রক্রিয়াটা এইখানে তারা একটু আলাপ আলোচনা করছে। আলাপ আলোচনা করার মধ্যে একটু ইম্পর্টেন্ট কথা আমরা বলি, পরীক্ষায় আসে। দেখো এখানে অরিও ক্লিভেজের কথা বলছে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজের কথা বলছে, সর্পিল ক্লিভেজের কথা বলছে। তো অরিও ক্লিভেজ, অরিও টার্মটা কি বোঝায় জানো? এই ডান পাশে আমি একটা ছবি দিছি, দেখো। যখন কোনো একটা প্রাণীকে তুমি একাধিকবার সমান দুইটা খণ্ডে বিভক্ত করতে পারবা, তখন তাকে তুমি অরিও ক্লিভেজ বলতে পারো। যখন তুমি প্রাণীকে হচ্ছে ভাগ করে সমান দুই পাশে দুই ভাগে দুইটা অংশে বিভক্ত করতে পারবা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলতে পারো। দ্বিপার্শ্বীয় কনসেপ্টটাই আসতেছি আর কি। আসলে আমরা মানুষের এই মধ্য লাইন বা মিড লাইন বরাবর যদি আমরা ভাগ করি, তাহলে মানুষকে তুমি যদি দেখো, হাত ডান পাশে একটা হাত পড়বে, বাম পাশে একটা হাত, ডান পাশে একটা পা, বাম পাশে একটা পা। তাইলে অরিও ক্লিভেজ ছিল অসংখ্যবার সমান দুই অংশে বিভক্ত করা যাবে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ একবার সমান দুই অংশে বিভক্ত করা যাবে। এরপর আরেকটা কনসেপ্ট সর্পিল। আচ্ছা, এবার প্রথমটায় আসি আমরা। প্রথমটায় অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজে দেখো, তুমি তোমার বইয়ের ছবিটাই দেখো, একটা থেকে দুইটা হয়েছে, তো তো দুইটা থেকে চারটা বিভাজন হয়েছে, চারটা থেকে আটটা হবে, আটটা থেকে 16টা হচ্ছে। এইখানে একটা লাইন আছে, এক্সাম্পল হচ্ছে আর্থ্রোপোডা বর্গের প্রাণীদের। ওকে, গেল। তুমি তারপরেটা দেখো দ্বিপার্শ্বীয়তে। দ্বিপার্শ্বীয়তে কি বললো? এই ধরনের ক্লিভেজে
দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে। মানে বুঝতেছো? দ্বিতীয় বিভাজন পর্যন্ত তুমি যদি খেয়াল করো, আমি পয়েন্টার দিয়ে একটু মার্ক করি, একটা থেকে দুইটা হইছে এটা হচ্ছে প্রথম বিভাজন, দুইটা থেকে চারটা হইছে এটা হচ্ছে দ্বিতীয় বিভাজন। এই দ্বিতীয় বিভাজনে চারপাশে একটা দুইটা তিনটা চারটা, চারপাশে সমান চারটা অংশ চলে গেছে না? তাইলে চারপাশে যদি সমান চারটা অংশে চলে যায়, তুমি এটাকে যেভাবে বিভক্ত করো সমান দুই অংশে বিভক্ত করতে পারবে একাধিকবার। এই জন্য বলছে যে দ্বিতীয় বিভাজন পর্যন্ত এটা আসলে অরিও ক্লিভেজ মেনটেন করে। কিন্তু যদি তুমি তৃতীয় ক্লিভেজে গিয়ে দেখো, তাহলে দেখবা যে এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, এই পাশে দুইটা, তখন আর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যাচ্ছে না। এই জন্য দ্বিতীয় ক্লিভেজ পর্যন্ত এটাকে অরিও ক্লিভেজ বলা হচ্ছে, এরপরে আর বলা হয় না। এরপরে যখন তুমি চিন্তা করো এই যে চারটা হইছে, এই চারটার পাশে যদি আরো চারটা আসে পাশাপাশি, তাহলে কি হবে? ডানে চারটা বামে চারটা, তাহলে কি দুই পাশে সমান চারটা চারটা অংশ না? তাহলে কি দ্বি পার্শ্বীয় ক্লিভেজ না? তুমি কি বুঝতে পারতেছো? এই পাশে চারটা, এই পাশে চারটা, মানুষকে মাঝ বরাবর ভাগ করলে এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে একটা পা, এই পাশে একটা পা, আরো অঙ্গগুলা যেমন আলাদা সমান দুই অংশে ভাগ হইছে, এই ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। চারটা থেকে যখন আটটা হবে, এই পাশে চারটা, এই পাশে চারটা, এই জন্য এটাকে আমরা বলতেছি দ্বি পার্শ্বীয় ক্লিভেজ। সর্পিল ক্লিভেজে কি হয়? সর্পিল ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত সেম থাকে, বুঝছো? কিন্তু পরের যে বিভাজনটা হবে সেই ক্ষেত্রে হচ্ছে কোষীয় লেয়ার গুলা খানিকটা উপরে খানিকটা নিচে চলে যায়। চারটা থেকে আটটা হবে, খানিকটা একটা লেয়ার উপরে উঠে পড়ে, পরের লেয়ারটা হয়তো নিচে নেমে যায়। এই যে একটা লেয়ার উপরে, সেখান থেকে আটটা থেকে 16টা হইলো নিচে, আবার 32টা হবে, আবার উপরে নিচে চলে যাবে। এই যে লেয়ারের স্থানিক পার্থক্যটা, এক জায়গা থেকে আরেক জায়গায় খানিকটা মুভ করলো, একটা সোজা লাইন হইলো না, জিনিসটা এরকম আঁকা বাঁকা হইলো, তো এটাকে আমরা বলতেছি সাপের মতন অনেকটা সরুপিল ক্লিভেজ। তো আশা করি তুমি বুঝতেছো ক্লিভেজ, বা এটার আরেকটা নাম আছে সম্ভেদ, বাংলা নাম। যাই হোক, কঠিন নাম তোমাকে মনে রাখতে হবে না, ক্লিভেজ মনে রাখলেই হবে। তো এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা। দেখো, ভ্রূণ স্তর, আমরা প্রাণীর ক্ষেত্রে ভ্রূণের স্তরকে ভাগ করি হচ্ছে সে কি দ্বিস্তরী না সে কি ত্রিস্তরী। স্তর বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? আমাদের বাইরে একটা স্তর থাকবে, আমাদের ভেতরে একটা স্তর থাকবে, আমাদের সবচেয়ে ভেতরে আরেকটা স্তর থাকবে। উন্নত প্রাণীদের ক্ষেত্রে তিনটা স্তর থাকে। অ্যাক্টোডার্ম বলি আমরা, মেসো মানে হচ্ছে মাঝামাঝি একটা জায়গা, মেসোডার্ম বলি, এবং এন্ডোডার্ম যেটা হচ্ছে সবার চেয়ে ভিতরে থাকবে। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। মেসো মানে মাঝে। দেখো, যাদের দ্বিস্তর থাকে তাদের অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম থাকে, কিন্তু মাঝে একটা একটা কোষীয় লেয়ার থাকে না, একটা অকোষীয় লেয়ার থাকে জেলির মতন থকথকে, সেটাকে আমরা বলতেছি মেসোগ্লিয়া। তুমি নাম শুনছো, যদি হাইড্রা পড়ে থাকো একটু আগে আগে, তাহলে তুমি নিশ্চয়ই নাম শুনছো মেসোগ্লিয়া। 0.1 মাইক্রোমিটার পুরো ছিল, আমার যদ্দূর মনে আছে। তো মাঝের যে অংশটা সেটা হচ্ছে ত্রিস্তরীর ক্ষেত্রে মেসোডার্ম ভার্সেস মেসোগ্লিয়া, একটা হচ্ছে কোষীয় একটা অকোষীয়, একটা লেয়ার তৈরি করে, আরেকটা অত পরিপূর্ণভাবে কোষীয় লেয়ার তৈরি করে না। গেল। তো এন্ডোডার্ম যেটা সবচেয়ে ভেতরে থাকে, এন্ডো মানে ভিতরে, একটো মানে বাহির। তো এন্ডোডার্ম যেটা, ডার্ম মানে হচ্ছে ত্বক, সবচেয়ে ভিতরের ত্বক যেটা, সেটাকে অনেক সময় হচ্ছে গ্যাস্ট্রোডার্ম বা গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। আমরা দেখবো হাইড্রা পড়ানোর সময় তার ভেতরের যে স্তরটা সেটাকে আমরা গ্যাস্ট্রোডার্মিস বলবো। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবা, যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়াবো এই জিনিসটা আমি আরেকবার বলবো, মনে করাই দিব তোমাকে। তো তুমি মোটামুটি বুঝতে পারতেছো দ্বিস্তরী প্রাণী যারা তারা খানিকটা কম উন্নত, ত্রিস্তরী প্রাণী যারা তাদের স্তরগুলো আরো সুবিন্যস্ত হয়েছে, তারা আরেকটু বেশি উন্নত। এই ছকে সুন্দর একটা পার্থক্য বলছে যে দ্বিস্তরী প্রাণী যারা তাদের হচ্ছে কেবল টিস্যু আর অঙ্গ গঠন করে, কিন্তু কোনো অঙ্গতন্ত্র গঠন করে না। ধরো আহ তাদের ক্ষেত্রে অস্থি থাকলো একটা দুইটা, কিন্তু মানুষের ক্ষেত্রে যেমন একটা কঙ্কাল তন্ত্র গঠন করছে, একটা অনেকগুলা, হাতের মধ্যে কিছু নির্দিষ্ট অস্থি থাকতেছে, পায়ে কিছু অস্থি থাকতেছে, ভিতরে কিছু অস্থি থাকতেছে, তারপর হচ্ছে এরকম আরো কিছু তন্ত্র গঠন করতেছে। ওদের ক্ষেত্রে তন্ত্র গঠন করবে না, কিছু হইতে পারে দুই একটা অঙ্গ গঠন করবে, কিন্তু পরিপূর্ণভাবে তন্ত্র গঠন করবে না। সো দ্বিস্তরী প্রাণী যারা তারা খানিকটা অনুন্নত, এবং ত্রিস্তরী যারা তারা খানিকটা উন্নত। লাস্টের পয়েন্টটা দেখো, যে জিনিসটা তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, আজকের পর থেকে আসলে সিলোম সিলিন্ডার নিয়ে বিস্তারিত কথাবার্তা বললে আর কষ্ট হবে না।
দেহ গহ্বরকে বলছে দ্বিস্তরীদের ক্ষেত্রে সিলেন্টেরন, ত্রিস্তরী প্রাণীর গহ্বরকে বলা হচ্ছে সিলোম। সিলেন্টেরন আর সিলোম কি জিনিস এইবার আসো। সিলেন্টেরন হচ্ছে পরিপাক গহ্বর। আমরা পরে একটু ছবি দিয়ে পড়বো, আমাদের যেহেতু ছবি আছে, সিলোম আর সিলেন্টেরন এই কনসেপ্টটা ক্লিয়ার করব। তার আগে দেখো আমরা আরেকটু জিনিস পড়ে নিই, আমরা ওইটা সিলোম আর সিলেন্টেরন একটু পরে আসি। দেখো প্রতিসাম্যতা নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের যে প্রতিসাম্যতা, এখানে আমরা একটু কিছু জিনিস লিখে রাখো তোমাদের বইয়ে, তাইলে তোমাদের পড়াগুলো মনে রাখতে সুবিধা হবে। গলীয় প্রতিসাম্য পাশে একটু কষ্ট করে লিখে রাখো, ভোর হলো, একটু লিখে রাখো কাইন্ডলি। ভোর হলো, এটা কেন লিখলাম? কারণ তাতে করে তোমার এই এক্সাম্পল গুলা শিখে ফেলতে সুবিধা হবে, এবং অ্যাডমিশনে এই এক্সাম্পল গুলা মাস্ট লাগে। এখান থেকে মেডিকেল প্রশ্ন ছিল। দেখো কি কি, ভলভক্স, রেডিয়েলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। সো তুমি আশা করি বুঝতে পারতেছো। গেল গলীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য হচ্ছে, আমি লিখে রাখছি, সির জলে হাইড্রা। এক্সাম্পল গুলা দেখো, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমান। সি ফর সি অ্যানিমেন, জলে হচ্ছে জেলিফিশ, হাইড্রা ফর হাইড্রা। দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য হচ্ছে, এক্সাম্পল দেখো, সি দিয়ে মনে রাখতে বলছি আমরা, টিনোফোরা এবং হচ্ছে সিয়েলোপ্ল্যানা, দুইটাই সি দিয়ে। এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমি বলছি, সমান দুই অংশে বিভক্ত করা যায়। এটা একটু অদ্ভুত লাইন, একজন মানুষ সাপ ও ব্যাঙ খায়, এটা একটু মেলানোর জন্য লেখা হয়েছে। দেখো এক্সাম্পল গুলা দেখো, প্রজাপতি, ব্যাঙ, মানুষ, মোটামুটি এই এক্সাম্পল গুলা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবং অপ্রতিসাম্য যাদের কোনো অংশেই বিভক্ত করা যায় না, স্পঞ্জ, আপেল শামুক। ওকে, তো প্রতিসাম্যতার এই জায়গাটা ভালো করে পড়বা, অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন করবে, আবারও বলে দিচ্ছি। এবার আসি খণ্ডায়ন। খণ্ডায়ন কি? খণ্ডায়নটা খুব সিম্পল। তুমি যদি চিন্তা করো একটা কেঁচুর ক্ষেত্রে বা একটা জোকের ক্ষেত্রে, যদি একটু চিন্তা করো, কেঁচুর ক্ষেত্রে তোমরা দেখবে এদের গাটা হচ্ছে অনেকটা রিং রিং, গোল 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 গোল। একটু অংশ এরা হচ্ছে কুচকায় সামনে আগায় যায়, আবার হচ্ছে একটু অংশ সামনে আগায়। তো এই যে একটু অংশ যাচ্ছে, তার গায়ে যে রিং রিং কন্ডিশনটা, জিনিসটা, এই কারণে এটাকে বলা হচ্ছে এই যে খন্ডে খন্ডে বিভক্ত করা যায়, এটাকে সমখণ্ডায়নে পড়তেছে। অসমখণ্ডায়ন, তুমি যদি একটা আপেল শামুক, বা তুমি যদি একটা আপেল শামুক চিন্তা করো, এই যে বৃষ্টির দিনে পানিতে ভাসে, তো এই জিনিসকে তুমি সমান খণ্ডে বিভক্ত করতে পারবা না। তো এদেরকে আমরা বলবো হচ্ছে অসমখণ্ডায়ন। ঠিক আছে? তো ছোট ছোট অংশে যদি খণ্ডে খণ্ডে বিভক্ত করা যায়, তাহলে সমখণ্ডায়ন, খণ্ডে খণ্ডে বিভক্ত করা না গেলে অসমখণ্ডায়ন। আচ্ছা, এই ছবিটা তুমি একটু দেখো, এই যে দেখছো এক একটা রিং এর মতন। আচ্ছা, তো তুমি সমখণ্ডায়ন আর অসমখণ্ডায়ন আশা করি বুঝতে পারছো। একটু জাস্ট, এরা বলতেছে হচ্ছে দুইজন ঢুকতে পারতেছে না, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই যে খণ্ডে খণ্ডে বিভক্ত হচ্ছে, এটাকে আমরা বলতেছি সমখণ্ডায়ন। আর যদি খণ্ডে খণ্ডে বিভক্ত করা না যায়, তাহলে আমরা বলবো অসমখণ্ডায়ন। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা অঞ্চলায়ন নিয়ে একটু কথা বলি। অঞ্চলায়ন কি? অঞ্চলায়ন হচ্ছে যাদের এই খণ্ডে বিভক্ত করা যায় না, তাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা যায়। একটা ঘাস ফড়িং চিন্তা করো তুমি, ঘাস ফড়িংকে আসলে সুনির্দিষ্ট খণ্ডে খণ্ডে বিভক্ত করা যায় না, কিন্তু তাদের দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা যায়। কিভাবে? তাদের দেহকে হচ্ছে মস্তক, বক্ষ, উদর, এরকম তিনটা অঞ্চলে বিভক্ত করা হয়। খণ্ডে বিভক্ত করা যাচ্ছে না, কিন্তু মাথা, বক্ষ বা বুক, উদর তিনটা অংশে বিভক্ত করা যাচ্ছে। এটাকে আমরা বলতেছি অঞ্চলায়ন। তলের কথায় যদি আসি আমরা, মধ্যরেখীয় তল, সম্মুখ তল, অনুপ্রস্থ তল। তোমাদের বইয়ের ছবিটা ভালো না, স্ক্রিনশট দিয়ে রাখো, এই ডান পাশের ছবিটা থেকে পড়ে নিবা। দেখো মধ্যরেখীয় তল আমাদের যেটা একদম এই মাঝ বরাবর, এই লাল রঙের কালারটা দেখো, এই পাশটা অর্ধেক ভাগ করছে, ওই পাশটা অর্ধেক ভাগ করছে, এটাকে বলতেছি আমরা মধ্যরেখীয় তল। ঠিক আছে? তারপরে হচ্ছে সম্মুখ তল। দেখো সম্মুখ তল আমাকে পৃষ্ঠীয় আর অঙ্কীয় দুইটা ভাগে ভাগ করতেছে। এই যে সামনের দিকে আমাদের শরীরের এই সামনের অংশ হাতের অর্ধেক, আর পেছনের দিকে হচ্ছে পেছনের অর্ধেক। এই যে তলটা, এটাকে আমরা বলতেছি সম্মুখ তল। যেটাকে কিনা কি কালার দিয়ে মার্ক করা হয়েছে? যেটা কিনা এই ব্লু কালার দিয়ে মার্ক করা হয়েছে, অনুপ্রস্থ তল। অনুপ্রস্থ তল, এই যে সবুজ কালারটা দেখো, দেহকে ঊর্ধ্ব আর নিম্ন দুইটা অংশে বিভক্ত করা যাচ্ছে না,
এটাকে আমরা বলতেছি সবুজ, এটাকে আমরা বলতেছি অনুপ্রস্থ তল। তো আশা করি ক্লিয়ার এই জিনিসটা। এই তলের ধারণাটা এই ছবিতে সুবিধা হয়, তোমাদের বইয়ে একটু ছবিটা কমপ্লিকেটেড আমার কাছে মনে হয়েছে। তারপরে আসি সিলোম। সিলোমের এক্সাম্পল গুলা আমাদের একটু একটু সিস্টেমেটিক্যালি মনে রাখবো। দেখো, সিলোম মনে রাখার সুবিধা হচ্ছে আমরা যদি পর্বের নামগুলো মুখস্থ করি তাহলে সিলোমটা ইজিলি ক্যাচ করা যাবে। কিভাবে? অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট কথার অর্থ কি জানো? এ মানে হচ্ছে নাই, তার মানে হচ্ছে অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোম থাকবে না। সিউডোসিলোমেট, সিউডো কথার অর্থ হচ্ছে ফেক, তাহলে সিউডোসিলোমেট মানে কি? একটা ফেক সিলোম থাকবে। কেন ফেক সেটাতে আসতেছি। ইউসিলোমেট, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে প্রকৃত, তাহলে ইউসিলোমেটে প্রকৃতপক্ষে সিলোম থাকবে। তাহলে তুমি তিনটার পার্থক্য বুঝতে পারলা। সিলোম কি জিনিস, সিলেন্টেরন কি জিনিস, বিস্তারিত আসবো আমরা। এবার আসি আমাদের অ্যাডমিশনের জন্য এক্সাম্পল গুলা মনে রাখবো কিভাবে। অ্যাসিলোমেট যেটা, সেটা হচ্ছে আমাদের প্রধান পর্বের পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, প্রথম তিনটা হচ্ছে অ্যাসিলোমেট, মানে এদের সিলোম থাকে না। নেমাটোডা, এদেরকে আমরা বলতেছি সিউডোসিলোমেট, মানে কি? এদের একটা ফেক সিলোম থাকে। কেন ফেক সেটাতে আসবো। এবং ইউসিলোমেট, যাদের প্রকৃতপক্ষে সিলোম থাকে, তারা কারা? তারা হচ্ছে নেমাটোডার পরবর্তী যে যারা যারা থাকবে, মলাস্কা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। ঠিক আছে? এখন দেখো, আমি ডান পাশে একটা জিনিস মার্ক করে রাখছি, ডান পাশে একটা জিনিস মার্ক করে রাখছি, সেটা হচ্ছে পিসি আর নারিকেল লোয়া লোয়া। এটা কেন আমি লিখে রাখছি? অ্যাসিলোমেট যারা, তারা হচ্ছে, এক্সাম্পল গুলা দেখো তুমি, এক্সাম্পল গুলা হচ্ছে পরিফেরা আর হচ্ছে টিনোফোরা। পিসি পরিফেরা, সি নিডারিয়া, সি টিনোফোরা। তো মোটামুটি পিসি দিয়ে সব কভার করা যাচ্ছে। ঠিক আছে? এটা গেল এসিলোমেট। সিউডোসিলোমেট হচ্ছে যাদের হচ্ছে ফেক সিলোম থাকে। ঠিক আছে? যাদের হচ্ছে ফেক সিলোম থেকে এক্সাম্পল আমরা কিভাবে মনে রাখবো? নারকেল লোয়া লোয়া। নারকেল লোয়া লোয়া দিয়ে কিভাবে মনে রাখবো? দেখো, নেমাটোডা, রোটিফেরা, কিনোরাঞ্চা। তুমি যদি একটু চিন্তা করো, ন ফর হচ্ছে নেমাটোডা, র ফর হচ্ছে রোটিফেরা, নারকেল, আর কে ফর হচ্ছে কিনোরাঞ্চা, আর সাথে হচ্ছে একটা লোয়া লোয়া। চোখ কৃমি যেটা, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে লোয়া লোয়া। এটা হচ্ছে সিউডোসিলোমেট। ঠিক আছে? তো আশা করি সিউডোসিলোমেট তুমি এইভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে পিসি দিয়ে মনে রাখবে, এটা হচ্ছে নারকেল লোয়া লোয়া দিয়ে মনে রাখবে। আমি এইভাবেই মনে রাখতাম। ইউসিলোমেট তুমি যদি মনে রাখো যে নেমাটোডার পরে যা আছে সবগুলা, আহ তাইলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ভাইয়া আহ লোয়া লোয়ার কথা কি বলেন? লোয়া লোয়া হচ্ছে চোখ কৃমি। চোখ কৃমির বৈজ্ঞানিক নাম লোয়া লোয়া। তো এটা হচ্ছে সিউডোসিলোমেট, তো এই জন্য আমি নারকেল লোয়া লোয়া লিখে রাখছি জিনিসটা আসলে। ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। আচ্ছা, একটু জাস্ট, অনেকেই হচ্ছে জয়েন করতে পারতেছে না বললো। কেন এমন হচ্ছে? এমন হওয়ার তো কথা না। আচ্ছা, কেউ একটু একটা কাজ করো তো, কোনো একজন একটু কুইকলি তুমি একটু লিঙ্কটা শেয়ার করো। শেয়ার করে হচ্ছে আমাদের আমাদের একটু গ্রুপটাই দাও। ইগনোর বায়োলজি আপডেটস এ গ্রুপটা একটু দাও তো। আমি লিংক দিচ্ছি, এই লিংকে প্রবলেম হচ্ছে কেন? একটু কেউ একজন লিংকটা একটু দাও, আমি ক্লাস কন্টিনিউ করতেছি, সমস্যা নাই। আচ্ছা, একটু বললে দেই যে এটা ট্রাই করতে। ওকে। সো আশা করি এই জিনিসটা এইভাবে আমরা মনে রাখতে পারবো। আশা করি এই জিনিসটা আমরা এইভাবে মনে রাখতে পারবো। এবার পরের টপিকে চলে আসছি। দেখো, সিলোম আর সিলেন্টেরন কি? একটু মনোযোগ দাও, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। নইলে ঠিকঠাক বুঝতে পারবা না। ইউটিউব গুগল করেও অনেক সময় ঠিকঠাক বোঝা যায় না। আমার নিজের অনেক বুঝতে আগে এই জিনিসটার প্রবলেম হইতো। দেখো, সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের যে ক্যাভিটি বা গহ্বর। সিলেন্টেরন হচ্ছে দ্বিস্তরী প্রাণীর যে ক্যাভিটি বা গহ্বর। এবার যদি আমরা আরো একটু সহজ করে বলি, তুমি যদি এই ছবিটা দেখো, উপরের দিকে ডানের ছবিটা, আমরা একটা হাইড্রার ছবি দেখাইছি। সেইখানে তার ভেতরের দিকের যে ক্যাভিটিটা, সেটা হচ্ছে তার পরিপাক গহ্বর। ঠিক আছে? এইখানে তার বহির্কোষীয় পরিপাক হয়। আমাদের যেমন পাকস্থলী, ওদের হচ্ছে সিলেন্টেরন থাকে।
তো তুমি বুঝতেছো যে এটাকে আমরা বলতেছি সিলেন্টেরন। কাদের থাকবে? দ্বিস্তরী প্রাণী যারা। এবার আসো, সিলোম কি? সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের একটা বিশেষ গহ্বর। ত্রিস্তরী প্রাণীদের গহ্বর জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে, আমরা বলছি যে কোষীয় লেয়ার হচ্ছে তিনটা। একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তাই না? দেখো, মেসোডার্ম যে থাকে, এই মেসোডার্ম এইটার একটা অংশ, একটা শূন্যস্থান তৈরি হয় বা একটা ফাটল তৈরি হয়। মেসোডার্ম থেকে যদি একটা কোনো ক্যাভিটি তৈরি হয়, সেটাকে আমরা বলতেছি সিলোম। জিনিসটা কেমন? মানুষের ক্ষেত্রে তুমি চিন্তা করো, দেখো আমরা যদি এই যে বাম পাশের ছবিটা দেখি, মানুষের পেছনের দিকে তুমি তো জানো যে আমাদের পেছনের দিকে হচ্ছে আহ বডির পেছনের অংশটা একটা দেয়ালের মতন কাজ করতেছে, সামনের দিকের আমাদের বুকের যে অংশটা এটা একটা দেয়ালের মতন কাজ করতেছে। তাইলে তুমি খেয়াল করো, এই যে আমাদের সামনের দিকে একটা দেয়াল, পেছনের দিকে একটা দেয়াল, মাঝে আমাদের কি আছে? আমরা মুখ দিয়ে যে খাবার খাই, তৃতীয় অধ্যায়ে পড়াইছি, খাবারটা হচ্ছে খাদ্যনালী দিয়ে নামার পর পাকস্থলীতে যায়, তারপর সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র ক্রস করে তারপর আস্তে আস্তে সেটা দেহের বাইরে চলে যায়। এই যে আমাদের পরিপাক পরিপাক তন্ত্রটা, এই পরিপাক তন্ত্রটা তুমি চিন্তা করো, একটা নলের মতন না টোটাল জিনিসটা? এই পরিপাক তন্ত্রের বাইরে এবং আমাদের এই যে আমরা প্রাচীর বললাম, আমাদের এই সামনে হচ্ছে, সামনে এই যে আমরা বুক বলি, এই বুকের এই সামনে এই দেয়ালটা, পেছনে পিঠের যে দেয়ালটা, এই দুইটা দেয়াল আর এই পরিপাক তন্ত্রের যে নালীটা, এই নালী বাদ দিলে তার বাইরের যে অংশটুকু, মানে সহজ কথা, তুমি যদি এই ডান পাশের ছবিটা দেখো, এই যে মাঝের যে জিনিসটা হলুদ রঙের, ধরে নিলাম আমরা এটা হচ্ছে আমাদের মানে পরিপাক তন্ত্রের নালী। ঠিক আছে? আমরা মুখ দিয়ে খাবার খাচ্ছি, সেটা হচ্ছে পাকস্থলী। কোনো একটা অংশে আমরা কাটছি, এটা হচ্ছে নালী। আর বাইরের যে ব্লু কালারটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের, এটা বক্ষগহ্বর বা সামনের দেয়াল হইতে পারে, এটা আমাদের পিঠ, পেছনের সাইডের দেয়াল হইতে পারে। এখন এই পাকস্থলীর বা পরিপাকতন্ত্রের এই ক্যাভিটিটা আর আমাদের এই দেয়ালের মাঝে শূন্যস্থান থাকে না? আমাদের এই যে বুকের মধ্যে কি থাকে? আমাদের হার্ট থাকে, আমাদের হচ্ছে ফুসফুস থাকে, এইখানে মাঝে কিছু শূন্যস্থান থাকে না? আমাদের পেটে তুমি যদি চিন্তা করো, পেটের মধ্যে হচ্ছে পাকস্থলী বাদ দিলেও আরো কি কি থাকে? আরো কিডনি থাকে, তারপর স্প্লিন থাকে, প্যানক্রিয়াস থাকে না? তাছাড়া যে বাকি জায়গাগুলো থাকে, এখানে একটা শূন্য স্থান না, একটা ক্যাভিটি না? এই যে ক্যাভিটি বা শূন্য স্থান, এটাকে আমরা বলতেছি সিলোম। বুঝতে পারছো? মানে পরিপাকতন্ত্রের বাইরে থাকবে এবং আমাদের হচ্ছে দেহের ভিতরে থাকবে। আমাদের দেহের যে এই যে আবরণটা, দেহের ভিতরের সাইডের যে আবরণটা, সেই আবরণটা হচ্ছে মেসোডার্ম, এবং আমাদের পরিপাকতন্ত্রের গায়ে যে আবরণটা থাকে এটাও হচ্ছে মেসোডার্ম। তাহলে তুমি খেয়াল করছো, পরিপাকতন্ত্র, তার গায়ের আবরণ মেসোডার্ম, এবং আমাদের এই দেহের সামনের বক্ষ বক্ষ বা বুকের যে দেয়ালটা, ভেতরের দিকের আবরণটাও মেসোডার্ম। তাহলে মাঝের যে শূন্য স্থান, এটা কিন্তু আসলে এই যে সাদা অংশ, এটা কিন্তু আসলে মেসোডার্মের শূন্য স্থান, একটা ফাটল থেকে একটা ক্যাভিটি তৈরি করছে। আমাদের বক্ষ গহ্বরের যে ফাটলটা, সেটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের বাইরে, এবং আমাদের সামনের বুকের যে দেয়াল এবং পিছনে পিঠের যে দেয়ালটা, এই দুটো দেয়ালের মাঝামাঝি একটা জায়গা। সো তুমি আসলে বুঝতে পারছো যে দুই পাশে মেসোডার্ম থাকে, মাঝে একটা শূন্যস্থান থাকে, এবং এই ভেতরের যে মেসোডার্মটা, তার ভিতরে থাকে আসলে হচ্ছে পরিপাকতন্ত্র। ঠিক আছে? পরিপাকতন্ত্রের কোনো একটা অংশ। পাকস্থলী যদি চিন্তা করি, পাকস্থলীর পাশে আবরণ করে থাকে হচ্ছে ওমেন্টাম থাকে। তোমরা পরে যদি মেডিকেলে ওঠো তখন দেখতে পাবা যে পাকস্থলীর উপরে আবরণ থাকে। তারপরে আরো বিভিন্ন অঙ্গের আবরণ থাকে হচ্ছে পেরিটোনিয়াম, এরকম আবরণ থাকে। এগুলা হচ্ছে মেসোডার্ম থেকে আসে, ভ্রূণের। তাইলে এই যে পাকস্থলীর গায়েও আবরণ থাকলো, আবার আমাদের হচ্ছে বুকের দেয়ালের ভেতরের দিকেও একটা আবরণ থাকলো, দুইটা মেসোডার্মের মাঝে এই ক্যাভিটিটা, তাইলে এটাকে আমরা বলতেছি সিলোম। তো যাদের এই পাকস্থলী চিন্তা করলাম, পাকস্থলীর উপরও আবরণ আছে এবং বক্ষ গহ্বরের ভিতরের দিকেও এই লাল রঙের এই আবরণটা দেখতেছি, আবরণ আছে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ইউসিলোমেট। যাদের এই ভিতরে কোনো ক্যাভিটি নাই, তাদেরকে আমরা বলতেছি অ্যাসিলোমেট। দেখো, একদম পিওর লাল, কোনো সাদা কোনো অংশ নাই। ঠিক আছে? কিন্তু সিউডোসিলোমেট যারা, তারা আসলে কি? তাদের কি জানো?
মানুষ যদি সিউডোসিলোমেট হইতো জিনিসটা কেমন হইতো? দেখো, মানুষের ভিতরে ধরে নিলাম এখানে পাকস্থলী আছে, তাইলে তার মেসোডার্মের একটা আবরণ এই পাকস্থলীর উপরে থাকতো না, কিন্তু তার এই যে বক্ষ গহ্বর আমরা বলতেছি, এই যে বক্ষের যে এই যে আবরণটা বলতেছি, এই বক্ষের আবরণের ভিতরের দিকে ঠিকই মেসোডার্মের একটা আবরণ থাকতো, কিন্তু এই পাকস্থলী যে থাকতো পাকস্থলীর উপরে কোনো আবরণ থাকতো না, যেটা কিনা মেসোডার্মাল অরিজিন। এই যে আমরা বললাম একটা মানে পর্দার মতন বা এরকম একটা কিছু আবরণ থাকবে, হ্যাঁ, তো এরকম কিছু থাকতো না। তো আশা করি তুমি জিনিসটা বুঝতেছো যে দুইটা মেসোডার্ম থাকে, মাঝে যদি ক্যাভিটিটা থাকে তাইলে হচ্ছে এটা ইউসিলোমেট। যদি শুধুমাত্র আমাদের বক্ষের প্রাচীরের ভিতরের দিকেই শুধু একটা মেসোডার্মের আবরণ থাকে, পাকস্থলী বা এরকম কোনো অর্গান, পরিপাকতন্ত্রের কোনো একটা অঙ্গের গায়ে যদি কোনো একটা মেসোডার্মের আবরণ না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সিউডোসিলোমেট। সিউডোসিলোমেটে শুধু যে কোনো একটার আবরণ থাকে, হয় বক্ষ গহ্বর বা এরকম কোনো একটা জায়গায় আবরণ থাকবে, বা ভিতরের কোনো একটা জায়গায় আবরণ থাকবে। ঠিক আছে? এই যে তুমি এইখানে নিচের তৃতীয় ছবিতে দেখো সিউডোসিলোমেট, ভেতরে কিন্তু হলুদের উপরে কোনো লাল আবরণ নাই। কিন্তু যদি এটা তুমি মানুষের ক্ষেত্রে চিন্তা করো, এই যে এই বক্ষ গহ্বরের ভিতরে দিয়ে কিন্তু একটা লাল আবরণ আছে। খেয়াল করছো? আচ্ছা, এই জায়গাটা কি ক্লিয়ার? সবাই একটু আমাকে একটু রেসপন্স করো তো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই কারণে আমি একটু বেশি কথা বললাম, কারণ আমি জানি যে এই জায়গাটা বুঝতে অনেকের একটু কষ্ট হয়, যে যদি বক্ষ গহ্বরের আবরণ থাকে এবং ভিতরের আবরণ থাকে, মাঝে ক্যাভিটি থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ইউসিলোমেট। আর যদি শুধুমাত্র এটা বক্ষ গহ্বরের ভিতরের দিকে মানে সামনের যে দেয়াল, বুকের সামনের দেয়াল, সেটার ভিতরের দিকে যদি আবরণ থাকে, পরিপাক তন্ত্রের উপরে যদি কোনো আবরণ না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিউডোসিলোমেট। তুমি যদি একটু সংজ্ঞাটা দেখো, কারো আশেপাশে বই থাকলে, বা আমি নিজেই সংজ্ঞাটা বলি, দেখো বইয়ের ভাষায় কি সুন্দর কথাটা বলছে, তাহলে তুমি বুঝতে ইজি হবে। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামে ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তাকে সিলম বলে। দেখছো? মানে এই যে পাকস্থলীর কথা বললাম, সেটার উপর একটা পেরিটোনিয়াম আবরণ থাকবে, তো একটা মাঝে একটা গহ্বর থাকবে, সামনে হচ্ছে বুকের দেয়াল থাকবে, ভিতরেও হচ্ছে একটু মেসোডার্ম থাকবে। এই যে মাঝের যে জায়গাটা, এটাকে আমরা বলতেছি সিলম। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? আর সিলেন্টেরন হচ্ছে, সিলম তো থাকবেই না, তাহলে সিলম থাকতেছে শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীর, আর সিলম থাকতেছে দ্বিস্তরী প্রাণীর। এবং সিলম আসলে হচ্ছে পরিপাক গহ্বর। এটাকে আমরা এতক্ষণ পাকস্থলীর বাইরের কথা চিন্তা ভাবনা করতেছিলাম, এবার আমরা এই যে পরিপাক তন্ত্র যে ওদের আছে হাইড্রার, তাদের ভিতরের যে ক্যাভিটিটা, সেটাকে আমরা বলতেছি সিলেন্টেরন। আচ্ছা, তো আমরা যদি আসি নটোকর্ড কি আসলে। নটোকর্ড কি তুমি জানো? যে ভ্রূণ অবস্থায় থাকে, পরবর্তীতে হচ্ছে কারোর ক্ষেত্রে হচ্ছে এইটা স্নায়ুরজ্জুতে পরিণত হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং কারোর ক্ষেত্রে হচ্ছে নটোকর্ড থাকলে আমরা বলি কর্ডেট, না থাকলে বলি আমরা নন কর্ডেট। ঠিক আছে? তো কর্ডেটে জীবনের কখনো হচ্ছে নটোকর্ড থাকতে পারে, সিম্পল। জীবনের কখনো যদি না থাকে, তাহলে তো আমরা একটু বলি নন কর্ডেট। দেখো, মানুষকে বলা হয় এরকম অনেক সময় যে কেউ একটা ছোটখাটো কাজ করতে পারে না, বলে তোর কি মেরুদণ্ড নাই? মানে কি? মানে আমাদের এই যে পিছনের দিকে যে কশেরুকা থাকে, 33টা কশেরুকা থাকে, এই কশেরুকার মাঝে একটা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড থাকে, বুঝছো? এই নটোকর্ডটা পরবর্তীতে হচ্ছে সুষুম্না কাণ্ড বা এরকম কশেরুকা দিয়ে হচ্ছে প্রতিস্থাপিত হয়ে যায়। এই কারণেই মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো যাদের হচ্ছে এই মেরুদণ্ড থাকে না, বা চূড়ান্ত রূপে মেরুদণ্ডে রূপান্তর হয় না, তারা হচ্ছে আসলে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ঠিক আছে? সো এই সেন্সে নটোকর্ড যদি মেরুদণ্ডে পরিণত হয়, এই সেন্সে এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট। পৌষ্টিক নালী, প্যারাজোয়া এন্টারোজোয়া। পৌষ্টিক নালীতে যদি গহ্বর থাকে, গহ্বর থাকে না, তো এর ভিত্তিতে হচ্ছে প্যারাজোয়া এন্টারোজোয়াতে ভাগ করছে, বুঝতে পারবে আশা করি, এটা আমার বলতে হবে না। সো দেখো, আমরা যে শ্রেণীবিন্যাস করব, এবার আমাদের মেইন কথাবার্তায় আসি। শ্রেণীবিন্যাসকে মনে রাখার জন্য খুব সহজ একটা ট্রিক আছে, এটা অনেকে 9-10-এ পড়ে ফেলছো তোমরা, দেশের যে জায়গা থেকে এই ক্লাস করো। কেপি কফ জিএস দিয়ে মনে রাখা হয়, এইটা অনেকটা মানে মোটামুটি কমন একটা জিনিস। কেপি কফ জিএস: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তোমাদের যদি মনে রাখতে কষ্ট হয়, তাইলে তোমরা এইটা দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে? সো
আমরা পরের টপিকে চলে আসি। পরের টপিকে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে দেখো, আমরা এত এত মানুষের নামকরণ করি, তো আমরা ইম্পর্টেন্ট একটা বিজ্ঞানীর কথা শুনে আসছি, ক্যারোলাস লিনিয়াস ভদ্রলোক। আমি অনেক গুগল করে ইচ্ছা করলাম যে তোমাদের একটু ছবি দেখাই তার, কিন্তু ভদ্রলোকের আসলে আমি গুগল করে খুব ভালো ছবি পাইলাম না। মানে তার সব ছবি একই রকম। আমি জানি না, তার কোনো একটা ছবি হয়তো ছিল সেই ছবি থেকে আঁকা হয়েছে। তুমি যদি তোমার বইয়ের ছবি দেখো আর আমার পাশের দুইটা ছবি দেখো, দুইটা ছবিতেই মানে একই রকম আসলে, চুলের স্টাইল থেকে শুরু করে সবকিছু আমার মনে হয় কোনো একটা জায়গা থেকে এই টোটাল জিনিসটা আঁকানো হয়েছে। তো এই কারণে এমন এই ক্যারোলাস লিনিয়াস ভদ্রলোক বহু জীবের নামকরণ করছে। তো আমার একটু নিজেরই আসলে একটু কৌতূহল হইতেছিল যে এই বিজ্ঞানীটাকে একটু দেখা দরকার, আসলে কেমন, বইয়ের ছবিটা তো ভালো না। তো এই সেই ক্যারোলাস লিনিয়াস আমাদের, যিনি এত এত নামকরণ করছে। তো এই নামকরণকে আসলে দুইটা অংশে ভাগ করা যায়, কারো কারো ক্ষেত্রে হচ্ছে তিনটা অংশে ভাগ করা যায়। দুই অংশে ভাগ করা গেলে সেটাকে আমরা বলি দ্বিপদ নামকরণ, তিন অংশে ভাগ করা গেলে ত্রিপদ নামকরণ। যেমন এইখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, ত্রিপদ নামকরণের মধ্যে পাসার ডোমেস্টিকাস হচ্ছে দ্বিপদ নামকরণে পড়ে, কিন্তু কিছু কিছু থাকে যাদের হচ্ছে ত্রিপদ নামকরণ বলি আমরা, যাদের নামে তিনটা পদ থাকে, আরেকটা তৃতীয় পদটা কি, তাইলে তৃতীয় পদটা হচ্ছে উপপদ। যেমন নীল নদের যে চড়ুই পাখি, সেটাকে আমরা বলি হচ্ছে পাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। কেন? এটা আসলে নীল নদে থাকে, এটা আরেকটু স্পেসিফিক করে দেওয়ার জন্য আমরা বলতেছি পাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। তো দ্বিপদ নামকরণ আসলে আর ত্রিপদ নামকরণে আসলে খুব একটা বেশি পার্থক্য নেই। পার্থক্য এইটাই, যেটা হচ্ছে আরেকটা আমরা আহ নতুন একটা অংশ যুক্ত করি, উপপ্রজাতিটা। ঠিক আছে, যে এটা আর কোন স্পেসিফিক অঞ্চলে থাকে এটা আমরা আরেকটু মার্ক করে দিই। দেখো, এখান থেকে পরীক্ষায় খুব একটা বেশি জিনিস আসে না বা বোঝার জিনিস নাই, সহজ কথা। কিন্তু এইখান থেকে একটা জিনিস, এটা অনেক ইম্পর্টেন্ট, হয়তো তোমরা ইজিলি বোঝো যে প্রধান পর্ব কয়টা, গৌণ পর্ব কয়টা। এখানে একটু খেয়াল করলে দেখবা যে প্রধান পর্ব, আহ প্রধান পর্ব যদি একটু খেয়াল করো, এখানে হচ্ছে 9টির মধ্যে 8টা নন কর্ডাটা, একটা কর্ডাটা, এটা আমরা পড়ে আসছি। কিন্তু এইখানে যে সবকিছু মিলে হিকম্যান 33টা পর্বে বিভক্ত করছে, এটা পরীক্ষায় আসে যে প্রাণী জগৎকে মোট কতটি পর্বে বিভক্ত করা যায়। 33টি পর্ব, এটা কোনো একটা অ্যাডমিশনের কোচিং এর বা কোথাও একটা প্রশ্ন আমি দেখলাম এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা মাথায় রাখো যে 33টা পর্বে ভাগ করছে কে, হিকম্যান। তার মাঝে 9টা হচ্ছে মেজর, 8টা কর্ডাটা, একটা কর্ডাটা, 8টি নন কর্ডাটা। ওকে, তো ক্লাসিফিকেশন আমরা পড়ে ফেলছি। দেখো, নন কর্ডাটা আর কর্ডাটার একটা ইম্পর্টেন্ট পার্থক্য আছে, যে জিনিসটা মানে অনেকে মিস করে যায়। কর্ডাটা আর নন কর্ডাটার ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে, তুমি যদি খেয়াল করো আমাদের যে হৃৎপিণ্ডটা থাকে, সেই হৃৎপিণ্ডটা কই থাকে বলো? আমাদের বুকের সামনের দিকে থাকে। কিন্তু এটা হচ্ছে কর্ডাটার ক্ষেত্রে, আমরা যেহেতু কর্ডাটা, কিন্তু নন কর্ডেট যারা, তাদের হৃৎপিণ্ডটা হচ্ছে পিঠের দিকে থাকে। পিঠের দিকে থাকলে সেটাকে আমরা বলবো পৃষ্ঠীয়, বক্ষের দিকে যদি থাকে সেটাকে আমরা বলি অঙ্কীয়। দেখো, এইখানে হচ্ছে যদি আমরা দেখো দেখি, নটোকর্ড অনুপস্থিত নন কর্ডেটের, গলবিলীয় ফুলকার অন্ধ্র নেই, ফাইন। রক্ত সংবহন তন্ত্রে হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে, দেখছো? তাদের হৃৎপিণ্ড থাকে পিঠের দিকে, আমাদের কই থাকে? আমাদের বক্ষ অঞ্চলে থাকে না। ডাক্তার যখন আহ যখন আমাদের হার্টবিট টেস্ট করতে যায়, তখন হচ্ছে আমাদের বুকের উপর স্টেথোস্কোপটা ধরে না। এই জিনিসটা, আমাদের হৃৎপিণ্ডটা কই থাকে কেউ কি জানো? একটু ইন্টারেস্টিং তথ্যটা দিয়ে দিই। কেউ কি বলতে পারবা আমাদের হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? ফুসফুসের মাঝখানে। হ্যাঁ, পঞ্চম দুই, পালকের নিচে। এই তো, এইটাই জানতে চাচ্ছিলাম। দেখো, আমাদের ফুসফুসের মাঝে থাকে দুইটা ফুসফুস তো পাশাপাশি থাকে। একটা ফুসফুসের একদম ভেতরের দিকে, মানে বাম পাশের ফুসফুসের একদম নিচের দিকে, অনেকটা ভেতরের দিকে, একদম মনে হয় যে মানে একদম আটকে আছে ভেতরের দিকে একদম অনেকটা, বুঝছো? মানে অনেকটা প্রেসার দিয়ে আছে জিনিসটা এরকম। যে কারণে আমরা যখন অ্যানাটমিতে যখন আমরা ফুসফুসটা আলাদা করে পড়ি, তখন আমরা দেখি যে ফুসফুসের ভেতরের দিকে একদম হার্টের একটা ইমপ্রেশন পড়ে গেছে। মানে অনেকদিন ধরে প্রেসার দিয়ে রাখলে যে একটা ছাপ পড়ে যায়, সোফায় অনেকদিন বসলে যে একটা জায়গায় একটু গর্ত হয়ে যায়, ফুসফুসের একটা জায়গায় গর্ত হয়ে আছে খানিকটা। হার্ট আসলে এত মানে শক্তিশালী ওয়েতে পাম্প করতেছে সেই জন্ম থেকে। ঠিক আছে,
সো ফুসফুসের মাঝে থাকে, এবং এটা কই থাকে আমরা যে পড়ি না পাঁজর, পাঁজরের হাড়, পঞ্চম পঞ্চম কশেরুকা যে থাকে, পঞ্চম পাঁজরের হাড় তার নিচে থাকে। ঠিক আছে, এটাকে যদি একটু ইংরেজিতে বলি তাহলে এটাকে বলা হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। মানে আমাদের যে কশেরুকা থাকে, পঞ্চম কশেরুকা যে থাকে, দুইটা কশেরুকার মাঝে স্পেস বলি আমরা, একটা জায়গা বলি। তো এরকম পঞ্চম পাঁজরের যে স্পেসটা বা জায়গাটা, তার নিচে হচ্ছে হার্ট থাকে। ওকে, ফাইন। তো হৃদযন্ত্রের অবস্থা নিয়ে আমরা কথা বললাম। তিনটা মেইন পয়েন্ট কর্ডাটা আর নন কর্ডাটার মধ্যে পার্থক্য করলে, একটা তো নটোকর্ড বলি আমরা। হৃৎপিণ্ডের অবস্থান পৃষ্ঠীয় অঙ্কে বলতেছে হিমোগ্লোবিন। দেখো, হিমোগ্লোবিন মানুষের কই থাকে তুমি জানো যে হিমোগ্লোবিন হচ্ছে রক্তকণিকায় থাকে, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্ত লাল হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো, নন কর্ডের যারা, তাদের হচ্ছে হিমোগ্লোবিনটা থাকে হচ্ছে রক্ত রসে। দেখো, এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওদের রক্ত সংবহন তন্ত্রে হ্যাপাটিক পোর্টাল তন্ত্রের অনুপস্থিত। তোমরা যারা আমার আগের ক্লাস করছো তারা জানো যে হ্যাপাটিক পোর্টাল সিস্টেমটা আসলে কি। মানে হচ্ছে এটা একটা জাংশনের মতো কাজ করে। আমাদের পৌষ্টিক তন্ত্র থেকে, আমাদের বৃহদন্ত্র থেকে যে উপাদানগুলো শোষিত হয়ে রক্তের মাধ্যমে যায়, প্রথমে হচ্ছে লিভারে যায়, লিভার থেকে আমাদের হার্টে যায়। এই যে একটা জাংশনের মতন কাজ করলো, তো এই জাংশনের মতো কাজ করার জন্য এটাকে আমরা বলতেছি যে পোর্টাল সিস্টেম, হ্যাপাটিক পোর্টাল সিস্টেম। হ্যাপাটিক কথাটা আসলে হচ্ছে লিভার রিলেটেড একটা শব্দ। তার মানে এটা হচ্ছে লিভারে যাবে একটা জাংশনের মতন, স্টপেজের মতন, লিভার থেকে পরবর্তীতে যাবে কই, হার্টে যাবে। কিন্তু এটা কই থাকে না, এটা অনুপস্থিত হচ্ছে নন কর্ডেটের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। তো কর্ডেট নন কর্ডেট পার্থক্য বুঝতে পারছো। এবার দেখো আমাদের আমরা মেইন পর্বে চলে আসতেছি। পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা একটু একটু ভিন্ন ওয়েতে মনে রাখবো বলছিলাম। আমরা তো ছন্দের সাহায্যে মনে রাখবোই, তাছাড়াও আমরা একটু এক্সাম্পল গুলা চিন্তা করব, চিন্তা করে আমরা হচ্ছে জিনিসটা মনে রাখবো। দেখো, প্রথমে হচ্ছে আমাদের প্রথম যে পর্বটা, সেটাকে আমরা বলছি পরিফেরা। তো পরিফেরা মনে রাখার জন্য আমরা এই লাইনটা একটু বইয়ে একটু লিখে রাখো বা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে নীল পরী কেন স্বপ্নে আসলো। লাইনটা একটু সুন্দর এবং এটা থেকে ভালোভাবে মনে রাখা যায় যে নীল মানে হচ্ছে এরা আসলে এই যে পরিফেরা পর্বের প্রাণীরা, তারা হচ্ছে সবাই সামুদ্রিক। পরি কথাটা থেকে আমরা লিখতে পারি পোরাস। পোর মানে হচ্ছে ছিদ্র, বুঝছো? এদের দেহে আসলে অসংখ্য ছিদ্র থাকে। তোমরা তো সবাই ফোম দেখছো, ওই যে কার্মো ফোমের বিজ্ঞাপন করে না, আরো বিভিন্ন ফোমের বিজ্ঞাপন করে টিভিতে। তো পোরাস মানে হচ্ছে ছিদ্র, এদের দেহে আসলে অসংখ্য ছিদ্র থাকে। তো এখান থেকে তুমি মনে রাখতে পারো পরি ফর পোরাস, ঠিক আছে? এবং স্বপ্নে দিয়ে আমরা হচ্ছে তিনটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে স্পঞ্জ, স্পিকিউল, স্পঞ্জোসিল। আচ্ছা, স্পঞ্জ হচ্ছে স্পঞ্জের মতন এরা। স্পিকিউল, এদের দেখে আসলে কাঁটা থাকে ছোট ছোট, তো এটাকে আমরা স্পিকিউল দিয়ে মনে রাখবো, চুনময় কাঁটা থাকে। এবং এদের দেখে স্পঞ্জোসিল। ব্লাস্টোসিল নামে একটা কথা ছিল, আমরা পড়ছিলাম। ব্লাস্টোসিল নামে একটা ক্যাভিটি থাকে যখন ভ্রূণটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। মনে আছে কিনা জানি না, ব্লাস্টোসিল নামে একটা গহ্বর থাকে প্রাণীতে ডেভেলপ করার সময়। তো সিল এরকম একটা টার্ম যেটা হচ্ছে গহ্বর রিলেটেড অনেকটা বোঝায়। তো এইখানটা স্পঞ্জোসিল, এদের ভেতরে ছোট ছোট স্পঞ্জ গর্ত থাকে। তারপরে হচ্ছে কোয়ানোসাইট। কেন ফর কোয়ানোসাইট? তো কোয়ানোসাইট, এই যে আমরা বললাম স্পঞ্জোসিল, এদের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে। এটা হচ্ছে এই কোয়ানোসাইট নামে বিশেষ এক ধরনের ফ্লাজেলা যুক্ত কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আসলো ফর হচ্ছে অস্টিয়া আর অস্কুলাম। অস্টিয়া কি? এদের দেহ যে প্রাচীর থাকে, মানুষের যেমন লোমের ছিদ্র থাকে, লোম যে জায়গায় থাকে, লোমকূপ বলি আমরা, অস্ট্রিয়া। এদেরও হচ্ছে দেহ প্রাচীর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে অস্ট্রিয়া। তারপরে আসি হচ্ছে অস্কুলাম। অস্কুলাম কি? অস্কুলাম হচ্ছে দেহের বাইরের দিকে বড় প্রান্তিক প্রান্তিক ছিদ্র থাকে, কিছু বড় বড় ছিদ্র থাকে, যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে অস্কুলাম। ঠিক আছে, তো নীলপরি কেন স্বপ্নে আসলো, মোটামুটি এই জিনিসটা আমরা কভার করতে পারি। এবং তুমি দেখো, আমরা শুরুতে পড়ছিলাম আরো কিছু বৈশিষ্ট্য, যেটা তুমি চিন্তা করে বলে দিতে পারো যে এরা কি আসলে অ্যাসিলোমেট, নাকি এরা আসলে সিউডোসিলোমেট, না এরা আসলে ইউসিলোমেট? কি একজন মনে করে বলতে পারবে এরা আসলে কি কোন ধরনের সিলম বিশিষ্ট? বলো তো কেউ একজন। এরা অ্যাসিলোমেট, এদের হচ্ছে আসলে সিলোম থাকে না। আমরা পড়ছিলাম প্রথম তিনটা
তাদের হচ্ছে সিলোম থাকে না। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এদের কোনো সিলোম বা এদের কোনো গহ্বর থাকে না। ঠিক আছে, তো এদের আসলে এসিলোমেট এরা, সহজ কথা। এবং তুমি জানো যে এদের আসলে আমরা বলতেছিলাম ওই যে 1 2 3 4 লিখে দিলাম, তার মানে কি প্রথমে হচ্ছে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট ছিল। এরা আসলে হচ্ছে কোষীয় মাত্রার গঠন। তুমি যদি দেখো যে এই পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে কোষীয় মাত্রার গঠন। ঠিক আছে, মানে এদের দেহের কোষগুলাই আসলে বিভিন্ন কোষ বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, বড় আর কোনো ইউনিট নাই। তো অনেকে আমাকে এই প্রশ্নটা করে যে ভাইয়া এত এত বৈজ্ঞানিক নাম আছে, নামগুলো কি শিখবো কি শিখবো না। দেখো তোমরা আসলে পুরাতন বই আর নতুন বই বৈজ্ঞানিক নামগুলো চেঞ্জ করে দিছে। তো তোমরা এই পর্বের ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম না শিখলেও জাস্ট স্পঞ্জ এটা একটু মনে রাখতে পারো, আমি হাইলাইট করে রাখছি হলুদ কালারে। সো এইটা তোমরা একটু শিখতে পারো। ঠিক আছে, আর কি শিখতে পারো? উম, আচ্ছা, আর হচ্ছে এখানে আপাতত বৈজ্ঞানিক নাম শেখার দরকার নাই। তবে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে এদের যে ছিদ্রাল প্রাণী বলা হয়, এটা একটু দাগায় রাখতে পারো। এবং স্পঞ্জ নামে পরিচিত এরা। এটা পারলেই মোটামুটি তোমার সব পয়েন্ট কভার করে গেছে। সো তুমি এই ছন্দ দিয়ে ইজিলি মনে রাখতে পারো জিনিসগুলা। এবার আসি আমাদের নেক্সট পয়েন্টে, নিডারিয়া। দেখো যদি তুমি হাইড্রা পড়ে থাকো তাইলে তুমি হচ্ছে আমার ধারণা তুমি মোটামুটি কিছুটা আইডিয়া করতে পারতেছো, কিন্তু আমি ধরে নিলাম অনেকেই হাইড্রা পড়ে নাই। সো আমি একটু জিনিসটা বলি। নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। এদেরকে বলা হয় সমুদ্রের ফুল। কেন এদের সমুদ্রের ফুল বলা হয়? কারণ এই জাতীয় পর্বের প্রাণীরা দেখতে অনেকটা সুন্দর। সমুদ্রে একদম দেখো এই যে মানে পাপড়ি বা ফুলের মতন জিনিসগুলো ছড়ায় ছিটায় থাকে। তো এই কারণে এদেরকে বলা হয় সমুদ্রের ফুল। কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো ফুল না। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলা হচ্ছে এদের কোর্সিকা। তো কোর্সিকা জিনিসটা কি, এই জন্য আমাদের আসলে একটা নিডারিয়া পর্বের প্রাণীর স্ট্রাকচার জানতে হবে এই ছবিটার মাধ্যমে। দেখো তুমি, এদের ক্ষেত্রে এরা আমরা যেহেতু বলছিলাম যে এরা দ্বিস্তরী প্রাণী, তাহলে এদের কি থাকবে? একটোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে না, বাট মেসোগ্লিয়া থাকবে। ঠিক আছে, তাইলে এদের হচ্ছে মেসোলাপি রঙের মেসোগ্লিয়া থাকে। ঠিক আছে, তো তাইলে এদের মাঝে কি থাকবে? মাঝে বলতেছিলাম দ্বিস্তরী প্রাণীদের সিলেন্টেরন থাকে, তাহলে এদের মাঝে দেখো এই যে একটা অংশ সিলেন্টেরন, একটা ক্যাভিটি, খেয়াল করছো? একটা সিলেন্টেরন থাকবে। ওকে, তো এদের সিলেন্টেরন থাকলেও সিলোম থাকে না। এবং স্তর কি কি আমরা জানলাম। এবং এদের দেহের এই যে বর্ধিত অংশগুলো, এগুলোকে আমরা বলছি কোর্সিকা। ঠিক আছে, এইবার যদি আসি আমরা, দেখো এদের পয়েন্টগুলো কি কি বলছে। এদেরকে এদের কিছু হচ্ছে নেমাটোসিস ধারণকারী নিডোসাইট নামে বিশেষ ধরনের কোষ থাকে। দেখো, নিডোসাইট নামে বিশেষ ধরনের কোষ থাকে যারা হচ্ছে নেমাটোসিস্ট ধারণ করে। এই জিনিসটা আমাদের একটু ছবিতে দেখি। দেখো, এই যে এদের হচ্ছে কোর্সিকায় বিশেষ ধরনের কোষ আছে। এই যে কোর্সিকা বললাম আমরা, এই জিনিসটা কোর্সিকা, এই যে ছোট বিশেষ ধরনের কোষ, এটাকে আমরা বলছি নিডোসাইট। এখানে কি থাকতেছে? নেমাটোসিস্ট থাকতেছে এটার ভিতরে। এই নেমাটোসিস্ট আসলে কি করে এটা বোঝার জন্য তোমাকে ডান পাশের ছবিটা দেখতে হবে। দেখো, কোর্সিকায় হচ্ছে কোর্সিকায় হচ্ছে এই যে বললাম আমরা, নিডোসাইটে কি আছে? নেমাটোসিস্ট আছে। নেমাটোসিস্ট গুলো ভিতরে লুকায়িত থাকে। এই যে কাটা কাটা জিনিসগুলো দেখতেছো, এটাকে বলে এটাকে বলা হচ্ছে নিডোসিল কাটা। এই যে কাটা, এই কাটাটায় যখন কোনো প্রাণী টাচ করে, এটা যেহেতু সামুদ্রিক প্রাণী, সাথে সাথে কি হয় জানো? যখনই এইখানে কেউ টাচ করবে তখনই হচ্ছে এই ভেতরের যে সূত্রক পেঁচানো দেখতেছে, এটা গলির মতন ছুটে বেরোয় চলে আসবে। বেরোয় টোটাল জিনিসটাকে পেঁচায় ধরবে, শিকারকে আঁকড়ায় ধরবে। তাহলে তুমি বুঝতে পারতেছো নেমাটোসিস্টের কাজ কি? যে অঙ্গের কথা বললাম সেই অঙ্গে হচ্ছে একদম পেঁচায় ধরবে সুতার মতো, যাতে শিকারকে সে আটকাইতে পারে। তো এটা আসলে শিকার ধরা, আত্মরক্ষা, চলন এই জাতীয় কাজে আসলে এই নেমাটোসিস্ট গুলো হেল্প করে। তাহলে এটা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তুমি যদি এই পয়েন্ট গুলো বুঝতে পারো, তাহলে দেখো আমাদের নিডারিয়া পর্বের সবগুলা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি। এদের স্তর কয়টা, এদের পরিপাক গহ্বর থাকে সিলেন্টেরন নাম, তারপর হচ্ছে এদের হচ্ছে মেসোগ্লিয়া নামে একটা অকোষীয় মাঝামাঝি স্তর থাকে, এদের নেমাটোসিস্ট থাকে যেটা কিনা দংশনাঙ্গাণু। মোটামুটি সব কভার হয়ে গেছে, একটা পয়েন্ট বাদ আছে। সেটা হচ্ছে এদের বিশেষ একটা জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে এদের পলিপো মেডুসা। দুইটা শ্রেণীতে ভাগ করা যায় এই নিডারিয়া পর্বের প্রাণীদের। পলিপ আর মেডুসাটা কি, এটা তোমাদের বইয়ে বলা নাই কথাটা। দেখো,
নিচে একটু বলে দিছে শুধু পলিপ ও মেডুসা। পলিপ হচ্ছে স্থবির এবং অযৌন জননক্ষম, মেডুলা হচ্ছে মুক্ত এবং যৌন জননক্ষম। এইটার জন্য আমরা এই ছবিটা দেখতে পারি, দেখো পলিপ, মেডুসা। পলিপের বেলায় বলছে স্থবির এবং অযৌন জননক্ষম। এটা হচ্ছে স্থবির, নিচের দিকে কোনো কিছুকে আঁকড়ায় ধরে রাখে। বাট মেডুসা নিচের দিকের স্ট্রাকচারটা দেখো এরকম, সাঁতার কাটার জন্য বা চলাচলের জন্য বিশেষ একটা স্ট্রাকচার আছে, খেয়াল করছো? কিন্তু পলিপ এই নিচের দিকে হচ্ছে তার পাদচাকতি থাকে, সে কোনো একটা কিছুতে আটকায় ধরে থাকে। তো হাইড্রাটা বা নিডারিয়া পর্বের প্রাণীটা স্থির কিনা, তাইলে তাকে আমরা পলিপ বলবো। আর যদি চলনশীল হয়, সঞ্চালন ক্ষম হয়, তাহলে আমরা মেডুসা বলবো। স্ট্রাকচারে পার্থক্য আশা করি ছবিতে দেখে ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রশ্ন থাকার কথা না। ছবি না দেখলে জিনিসটা অনেক সময় কনফিউশন তৈরি হয়। এইবার আসি প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের মনে রাখার জন্য আমরা দুইটা ছন্দ অ্যাপ্লাই করতে পারি। কিন্তু দুইটা ছন্দ জানার আগে দেখো আমরা কিভাবে এই পর্বের কোন একটা প্রাণী থেকেই আমরা তাদের বৈশিষ্ট্যগুলো বের করে ফেলতে পারি, মুখস্থ করতে হয় না। দেখো, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের এক্সাম্পল হচ্ছে চ্যাপ্টা কৃমি। যকৃৎ কৃমি একটা চ্যাপ্টা কৃমি, এই যে তুমি ছবিটা দেখতে পারতেছো। তো চ্যাপ্টা কৃমি যদি হয়, তাইলে এদের দেহ আমরা বললাম পৃষ্ঠীয় আর অঙ্কীয়, মানে পিঠ আর বুক এই বরাবর হচ্ছে চ্যাপ্টা থাকে। এই ছবিতে তুমি দেখতেছো। তো এটা তুমি মনে রাখবা যে এদের হচ্ছে পৃষ্ঠীয় আর অঙ্কীয় ভাবে চ্যাপ্টা। ঠিক আছে? এরা হচ্ছে পৃষ্ঠীয় আর অঙ্কীয় ভাবে চ্যাপ্টা। এই সামনে হচ্ছে মৌখিক, পেছনের প্রান্তটাকে বলতেছি বিমৌখিক প্রান্ত, এই বরাবর কিন্তু এরা চ্যাপ্টা না। অ্যাডমিশনে কি করলো জানো? মেডিকেল অ্যাডমিশন একবার প্রশ্ন দিল যে এরা অঙ্কীয় আর পৃষ্ঠীয় ভাবে চ্যাপ্টা। এটা না বলে তারা বললো মৌখিক এবং বিমৌখিক এই বরাবর চ্যাপ্টা কিনা। তারা বলে দিল চ্যাপ্টা, ওটা কিন্তু আসলে ভুল হবে, উত্তরটা সঠিক ছিল না। কিন্তু অনেকে না বুঝতে পারে চ্যাপ্টা দেখি সঠিক উত্তর দাগায় ফেলবে। সো একটু খেয়াল করে দেখবা, এটা যদি পৃষ্ঠীয় আর অঙ্কীয় বরাবর চ্যাপ্টা বলে তাইলে এই সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, একটা পয়েন্ট পাইলাম। এইবার তুমি যদি একটু খেয়াল করো, কেঁচো যোগ এই জাতীয় প্রাণীদের ক্ষেত্রে এদের গা হচ্ছে চকচক করে। তো চকচক করার মানে হচ্ছে যে সকল প্রাণীদের গা চকচক করবে, কেঁচো যোগ, কৃমি, তারপর হচ্ছে আরো যে প্রাণীগুলো আছে তাদের গায়ে একটা আবরণ থাকে, সেটাকে বলা হচ্ছে কিউটিকল। মোম জাতীয় স্নেহ জাতীয় একটা পদার্থের আবরণ। স্নেহ জাতীয় বা তেল জাতীয় বা যে পদার্থ যদি হয় তাহলে সেটা চকচক করবে, জানো তুমি? তাহলে এদের গায়ে একটা আবরণ থাকবে যেটার কারণে এরা আসলে চকচক করে। তাহলে দেখো এদের গায়ে কিউটিকল থাকে। এদের ছবি দেখে বুঝতেছো চ্যাপ্টা, এরা চ্যাপ্টা হয়। এই ছবি দেখে তুমি বুঝতেছো যে এদের আসলে সমান দুই অংশে মাঝ বরাবর ভাগ করা যায়। তাইলে কি এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, এদের প্রতিসাম্যতা পাইলাম। এবং তুমি জানো প্লাটিহেলমিনথিস পর্যন্ত এরা হচ্ছে এসিলোমেট, মানে কি এদের কোনো সিলোম থাকে না। ঠিক আছে? তো এই টোটাল জিনিসগুলোকে আমরা একটু আহ সিস্টেমেটিক্যালি মনে রাখতে পারি। দেখো, একটা আহ, একটা হচ্ছে টিভিএফ এর একটা সিরিজ আছে, আমি এই ছবিটা অ্যাড করছি। এটা অনেক আমার প্রিয় একটা সিরিজ, চাইলে কেউ দেখতে পারো। তো এইখান থেকে আমি হচ্ছে ছন্দটা ধার করছি, ফ্লেমস। ফ্লেম দিয়ে কিভাবে মনে রাখা যায়? আচ্ছা, তার আগে বলে নিই, প্ল্যাটিহেলমিনথিস পর্বের যে প্রাণী তারা আসলে হচ্ছে প্ল্যাটি থেকে আসে কথাটা ফ্ল্যাট, তার মানে এরা চ্যাপ্টা হবে। তো ফ্লেমস, এইখান থেকে কি কি জিনিস আমরা পাই দেখো। এফটা মিলে না, এটা এফ এর কাছাকাছি একটা অক্ষর, যদি আমরা একটু চিন্তা করি এইচ, একটু মনে রাখবে এটা কাইন্ডলি। এইচ ফর হচ্ছে হোক, মানে এদের চোষক বা হোক থাকে। এল ফর লার্ভা দশা থাকে এদের। এ ফর অ্যামোসেট, সরি অ্যাসিলোমেট, এদের সিলোম থাকে না। এম ফর মেসেনকাইম বা প্যারেনকাইমা থেকে ফাঁকে ফাঁকে স্থানে। আচ্ছা, প্যারেনকাইমা থেকে ফাঁকে ফাঁকে স্থানে বলতে বোঝাচ্ছে এদের দেহের যে সিলোম থাকে না, মাঝের যে দেহের ভিতরের অংশ থাকে সেইখানে প্যারেনকাইমা জাতীয়, সেইখানে দেখো অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা নামে যোজক টিস্যু দ্বারা পূর্ণ থাকে। মানে কোনো ফাঁকা স্থান থাকে না, ঠিক আছে? প্যারেনকাইমা দিয়ে পূর্ণ থাকে। এবং এ ফর হচ্ছে এপিডার্মিস বা দেহত্বকে সিলিয়া যুক্ত থাকে। এদের দেহে সিলিয়া থাকার কারণে এরা কি হয়, ইজিলি মুভ করতে পারে, চলাচল করতে পারে। দেখো, এটাকে আমরা আরেকটু সহজভাবে মনে রাখতে পারি। আরেকটা ছন্দ আছে, এটা একটু লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সেটাকে বলা হচ্ছে শিখা বা চোর। এটা দিয়ে মনে রাখা যায়, শিখা ফর হচ্ছে এদের শিখা কোষ থাকবে, যেটা হচ্ছে রেচনতন্ত্রের অংশ হিসেবে শিখা কোষ থাকে। এ ফর হচ্ছে অ্যাসিলোমেট, পা ফর হচ্ছে প্যারেনকাইমা, চোর ফর হচ্ছে চোষক বা হুক।
এরা কি করে, এরা হচ্ছে কোনো কিছুর উপর বসে সেখান থেকে হচ্ছে চোষকের মাধ্যমে খাবার বা পুষ্টি উপাদান নেয়। দেখো, চ্যাপ্টা কৃমি বা এই জাতীয় কৃমি যেগুলো আছে সেগুলো কি করতেছে, আমাদের যকৃৎ বা আমাদের লিভার থেকে পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে শোষণ করে নিতেছে। আমাদের বৃহদান্ত্রে হচ্ছে কৃমি থাকে, কি করে বৃহদান্ত্রের প্রাচীর থেকে, যে এখান থেকে আমরা আগের ক্লাসে বলতেছিলাম পুষ্টি উপাদানগুলো আসলে আমাদের দেহ পায়, শোষণ হয়ে যায় শর্করা আমিষ স্নেহগুলা ভাঙার মাধ্যমে। সেইখান থেকে কি করতেছে, কৃমি হচ্ছে উপাদানগুলো শোষণ করে নিয়ে নিতেছে ম্যাক্সিমাম পোর্শন। তো বুঝতেছো যে এদের কি থাকে, এই যে চ্যাপ্টা কৃমি যারা, তাদের হচ্ছে চোষক বা হুক থাকে, যার মাধ্যমে এরা প্রচুর পরিমাণে উপাদান চোষক বা হুকের মাধ্যমে শোষণ করে নিয়ে নেয় তার নিজের ভিতরে। সো এটা দিয়েও তুমি মনে রাখতে পারো, শিখা বা চোর। তো এই দুইটা ছন্দ দিয়ে মনে রাখলে তোমার মোটামুটি সব বৈশিষ্ট্য কভার হয়ে যাচ্ছে, আর নতুন করে কিছু এখান থেকে পড়তে হচ্ছে না। আচ্ছা, বৈজ্ঞানিক নামের কথায় যদি আসে, এখান থেকে তুমি দুইটা বৈজ্ঞানিক নাম পড়বা। একটা হচ্ছে যে ফিতাকৃমি বৈজ্ঞানিক নাম কি, আর আরেকটা হচ্ছে এই শূকরের ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম কি। দেখো, এটার নাম হচ্ছে টেনিয়া সলিয়াম, এটা পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কি, আহ এইটাও পরীক্ষায় আসছে, যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম। তো এরকম যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম, শূকরের ফিতাকৃমির নাম, তো এরকম নামগুলা একটু পড়ে ফেলবা। তারপর হচ্ছে এই যে ভেড়ার যকৃৎ কৃমি, এটাও পড়বা। ঠিক আছে? তো মোটামুটি এই তিনটা বৈজ্ঞানিক নাম অন্তত পড়ে ফেলার চেষ্টা করবে, একদম অ্যাডমিশন পর্যন্ত যাতে কভার হয়ে যায়। ওকে। ভাইয়া আচ্ছা। আরেকটা কোনটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, এটা হচ্ছে আহ টেনিয়া সোলিয়াম, যেটা শূকরের ফিতা কৃমি, এটা পড়বা। তারপর হচ্ছে আহ আমাদের যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে, একটু পরে পাবো আমরা, আরেক জায়গায় দেওয়া আছে তোমাদের বই, ফ্যাসিকুলা হ্যাপাটিকা, সেটা পড়বা, সেটা আমি বলে দিব। আর আরেকটা হচ্ছে এই যে ভেড়ার যকৃৎ কৃমি, এই তিনটা অন্তত পড়বা এখান থেকে। বৈজ্ঞানিক নাম নিয়ে একটু কথা বলে ফেলি, অনেকের হচ্ছে সবাই মেডিকেলে পরীক্ষা দেওয়ার পাশাপাশি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা। আমি একটু আমার অভিজ্ঞতাটা বলি, ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পরীক্ষার ক্ষেত্রে এই বৈজ্ঞানিক নামের জিনিসটা তারা হচ্ছে পছন্দ করে। তো তারা হচ্ছে একটা দুইটা করে বৈজ্ঞানিক নাম দিয়ে দেয়। তো ইন্টারের জন্য বা মেডিকেলের জন্য বৈজ্ঞানিক নাম আসার সম্ভাবনা একটু কম বা একটু কম আসে। রিসেন্টলি মেডিকেল অ্যাডমিশনে বৈজ্ঞানিক নামগুলো কম আসছে, প্রিভিয়াসলি আগে অনেক বেশি আসতো। কিন্তু এই নামগুলা তোমার পড়ে ফেলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে ম্যাক্সিমাম। ঠিক আছে? ওকে। সো প্ল্যাটিহেলমিনথিস আমরা বলে ফেললাম, দুইটা ছন্দ দিয়ে আমাদের কভার হয়ে যায়, একটা হচ্ছে ফ্লেমস এন্ড আরেকটা হচ্ছে শিখা বা চোর। ঠিক আছে? সো প্ল্যাটিহেলমিনথিস, দেখো, এটা আমরা বলতেছিলাম, এই যে দেখো এদের ছবিটাই একটু বিচ্ছিরি। এই ছবিটারই একটা ডিজিটাল ভার্সন আর কি, মানে একদম সত্যিকারের ভার্সনটা এই মাঝ বরাবর লাইনটা দেখতেছো তুমি। আচ্ছা, সো তোমার মোটামুটি এই ছিল। তারপরে আমরা আসো পরের টপিকে, সেটা হচ্ছে নেমাটোডা। আমরা আজকে হচ্ছে নেমাটোডা পড়বো, আর মলাস্কা পড়ে আমরা হচ্ছে আজকের ক্লাসটা শেষ করব। তো নেমাটোডায় যদি আসি আমরা, নেমাটোডা পর্বের প্রাণীদের বলা হয় এরা হচ্ছে গোলকৃমি। দেখো, তুমি নিজে কিভাবে শুধুমাত্র গোলকৃমি চিন্তা করে আহ পয়েন্ট গুলা বের করে ফেলতে পারো, সবগুলা পয়েন্ট তুমি নিজে বের করবা, আমি বই দেখবো না। দেখো, আমরা বলতেছিলাম নেমাটোডা পর্বের প্রাণীদের আগ পর্যন্ত তারা হচ্ছে কি সিলোমেট, তারা হচ্ছে এসিলোমেট। তাহলে নেমাটোডা কোন সিলোমেট বলো? সিউডোসিলোমেট হবে। নেমাটোডার পরের গুলো যেগুলো ইউসিলোমেট, তাহলে আমরা প্রথম পয়েন্ট পেয়ে গেছি, এরা হচ্ছে সিউডোসিলোমেট, পয়েন্ট ওয়ান। সেকেন্ড পয়েন্ট পাচ্ছি, এদেরকে দেখো, তুমি যদি একটা আহ তুমি যদি একটা ইসের ক্ষেত্রে চিন্তা করো, কৃমির ক্ষেত্রে চিন্তা করো, সেটাকে তুমি দেখতেছো এটা হচ্ছে টানলে লম্বা হবে। এটা নর্মাল কনসেপ্ট, যেটাকে যদি টানো তুমি তাহলে লম্বা হবে। তাইলে লম্বা হয় রাবারের মতন একটা সাবস্টেন্স, তাইলে এদের হচ্ছে ইলাস্টিন থাকবে। আমরা বলি না ইলাস্টিক, টানলে লম্বা হয়, তাইলে এদের দেহ হবে ইলাস্টিন। দুইটা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, এদেরকে দেখো তুমি এদেরকে দেখো তুমি হচ্ছে গায়ে একটা আবরণ থাকবে, বলছি কেঁচো জোক, এদের চকচকে আবরণ থাকে, তাইলে এদের গায়ে কিউটিকলের একটা আবরণ থাকবে। তিনটা পয়েন্ট পেয়ে গেলাম। এরা দেখতে হচ্ছে অনেকটা নলাকার, তাই তুমি বলতে পারো এদের হচ্ছে এরা নলাকার। বইয়ে একটু সুন্দর করে বলছে এদেরকে বলা হচ্ছে নলের ভিতর নল।
তো তুমি আরেকটা পয়েন্ট পাই গেলে, 4টা পয়েন্ট। এদেরকে হচ্ছে নির্দিষ্ট কোনো, দেখো এদেরকে হচ্ছে তুমি যদি ভাগ করো, একটা নল যদি হয়, নল বা পাইপ, তাকে তুমি যদি মাঝ বরাবর ভাগ করো, সমান দুইটা অংশে ইজিলি ভাগ করা যাবে, তাই না? একটা নলকে ভাগ করলে তুমি ডানে সমান অর্ধেক দিতে পারবা, বামে সমান অর্ধেক দিতে পারবা। একটা গোল রুটিকে যেভাবে হচ্ছে সমান দুই অংশে বিভক্ত করা যায়, ডান আর বামে করা যায়। আচ্ছা, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম সমান দুইটা অংশে বিভক্ত করা গেল, ডানে বামে। এবং দেখো এদেরকে কোনো খণ্ডে বিভক্ত করা যায় না। কিভাবে? তুমি যদি এর সাথে একটা কম্পেয়ার করে একটা কেঁচুর চিন্তা করো, কেঁচু এদের গা গুলা হচ্ছে ছোট ছোট খন্ড খন্ড, রিং রিং এর মতন, কিন্তু এদের গায়ে কিন্তু এরকম কিছু থাকে না, এরা একটা নলের মতন জিনিস। এদেরকে আসলে কোনো খন্ডে খন্ডে বিভক্ত করা যায় না। তো এর খন্ডা এই তো বললা, কথা শোনা যাচ্ছে? আটকে আটকে আসতেছে আর কি। আচ্ছা, ওকে, আমার আচ্ছা এবার শোনা যাবে। দেখো, তাইলে মোটামুটি পয়েন্ট গুলা কি শুনতে পারছো? এদের কি কি পয়েন্ট আমরা বললাম? একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলো। ইলাস্টিন ইলাস্টিন কি প্রোটিন? হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিন প্রোটিন জাতীয় একটা উপাদান। ঠিক আছে, ইলাস্টিন প্রোটিন জাতীয় একটা উপাদান। এবং এটার কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে রাবারি বা লম্বা হয়, বুঝছো, টানলে লম্বা হয়। দেখো এদের দেহে হচ্ছে কি, দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত, অকোষীয়, ঠিকঠাক মতন কোষীয় গঠন উন্নত না, কিন্তু পুরু। এদের দেহ হচ্ছে পুরু থাকে। দেখো এই ডান পাশে আমি আরো কিছু অতিরিক্ত এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, যে গোল কৃমির দেহ পুরু ত্বক দ্বারা আবৃত। তখন আগের কৃমি আর এই কৃমির মধ্যে পার্থক্য কি? চ্যাপ্টা কৃমি আর গোল কৃমির মধ্যে পার্থক্য হচ্ছে যকৃৎ কৃমি বা চ্যাপ্টা কৃমির পৌষ্টিকতন্ত্রটা অসম্পূর্ণ হইলেও গোল কৃমির পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, এটা মনে রাখবা। ঠিক আছে, যকৃৎ কৃমির দেহে চোষক বা আংটা থাকলেও গোল কৃমির দেহে কোনো চোষক বা আংটা থাকে না। দেখো এদের দেখে হচ্ছে এই যে মুখের প্রান্তে, দুই প্রান্তে কোনো কিছু আংটা বা চোষক কিছু নাই। অথচ তুমি যদি আগের ছবিটা খেয়াল করো, দেখো এদের দেখে এই যে সামনের এখানে চোষক বা আংটার মতন একটা জিনিস আছে। এরা কি করে? এরা হচ্ছে চোষণের মাধ্যমে খাবার নেয়। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে দেখো এদের কোনো মাথায় কোনো মুখে কোনো চোষক বা আংটা নাই। এবং এদের দেখে এই যে দেখো আমরা চোখ কৃমি লোয়া লোয়া, এটার বৈজ্ঞানিক নাম খুব ইম্পর্টেন্ট। তো এই চোখ কৃমি লোয়া লোয়া এটা পড়তেই হবে। এবং গোল কৃমির বৈজ্ঞানিক নামটাও পড়ে ফেলো। গোল কৃমির বৈজ্ঞানিক নামটা কম আসে, কিন্তু চোখ কৃমিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সাথে গোল কৃমিটাও, এই দুইটা পড়ে ফেলবে এখানে। এবং এদের ক্ষেত্রে যৌন দ্বিরূপিতা দেখা যায়। যৌন দ্বিরূপিতা মানে কি? মানে এদের মেল আর ফিমেল আলাদা। এই যে নিচে একটা তোমাদের বই ছবি দেওয়া আছে, আমি আর এই জন্য কষ্ট করে ছবি অ্যাড করি নাই। এদের হচ্ছে যৌন দ্বিরূপিতা দেখা যায়, মানে হচ্ছে দেখো মেল ফিমেল দেখতে একরকম হবে না, আলাদা হবে। মেল ফিমেল দেখতে পুরাপুরি একরকম না, একটা খানিকটা সরু হবে, খাটো হবে, একটা একটু বেশি লম্বা হবে। তো এই যে দৈহিক গঠনগত পার্থক্য, এই কারণে এটাকে বলা হচ্ছে যৌন দ্বিরূপিতা। তো এটা আশা করি কঠিন কিছু না, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি আমাদের পরের শ্রেণী, যেটা মলাস্কা। মলাস্কা মনে রাখার খুব ভালো সুবিধা হচ্ছে, মলাস্কা তুমি একটা আপেল শামুক চিন্তা করো। এই যে আমাদের ঘাস বা একটু বৃষ্টির পানি হইলেই দেখবা যে কিছু শামুক আছে যেগুলো হচ্ছে ভাইসে বেড়ায়, তাই না? এটার বৈজ্ঞানিক নাম কি জানো? এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোবোসা। শুরুর দিক দিয়ে বলতেছিলাম, এদের হচ্ছে অখণ্ডায়িত, এদের কোনো খণ্ডে বিভক্ত করা যায় না। তো এই ছবি থেকে আমরা এদের কিছু বৈশিষ্ট্যে আমরা চলে আসি, যাতে করে হচ্ছে আমাদের কষ্ট করে নাম মুখস্থ করতে হয়। দেখো এদের কি কি বৈশিষ্ট্য আমরা পাই। প্রথমত, এদের দেহে হচ্ছে বাইরের দিকে শক্ত একটা খোলসে আবৃত থাকে। ঠিক আছে, তুমি যদি নর্মালি দেখো চিন্তা করতে পারবে এদের দেহ খোলসে আবৃত থাকে। ওকে, তো এদের দেহ চুনময় খোলসে আবৃত থাকে। তারপরে তুমি যদি এদের ইন্টেস্টাইনটা দেখো বা পরিপাক তন্ত্র, খেয়াল করছে এটা পেঁচানো, এটা হচ্ছে এই দেখো পেঁচানো, পরিপাক তন্ত্রটা পেঁচানো, অনেকটা ইউ আকৃতির। এটা মাথায় রেখো, আমরা দেখলাম এটা। ঠিক আছে, এবং তারপরে দেখবো যে এদের মুখে এই যে মাউথ দেখতেছো, মুখ দিয়ে যে খাবারটা যাবে, এদের হচ্ছে রেতিজিহ্বা বা রেডুলার টিথ থাকে। দেখো এই যে কাটা 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 দেখছো, করাতকে ধার দেওয়া হয় একটা জিনিস দিয়ে, সেটাকে রেতি বলা হয়, একটা জিনিস আছে, এটা অনেকে হয়তো দেখে নাই। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে করাতের এই মাথাটার মতন। এই বিশেষ ধরনের জিহ্বাকে বলা হচ্ছে রেতি জিহ্বা। ঠিক আছে, রেডুলার টিথ বা রেতি জিহ্বা। তো
এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি মোটামুটি জানো, এবং এদের যে আরেকটা বৈশিষ্ট্য বলি আমি, এদের যে আপেল শামুক তুমি যদি দেখো, এদের একটা অংশ যে পানির মধ্যে বের করে থাকে, কালো একটা অংশ, একটু টাচ করলে একদম বন্ধ করে ফেলে মুখ। এদের ভিতরের দিকে চকচক করে যে অংশটা বের হয়ে থাকে, এটাও চকচক করে। তো এদেরও এদেরও কিউটিন কাইটিকল জাতীয় একটা উপাদান থাকে কিনা দেখো, আমরা এদের বৈশিষ্ট্যে চলে আসি। দেখো কি বলছে, এদের দেখো নরম মাংস লখন্ডায়িত। এই যে এই অংশটা বের হয়ে থাকে, মাংস একটা অংশ থাকে, ঠিক আছে, নরম মাংসল একটা অংশ থাকে। অধিকাংশই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানে হচ্ছে সমান দুই অংশে বিভক্ত করা যাবে, ডান আর বাম। আচ্ছা, এদের একটা মেন্টাল নামে পাতলা আবরণে আবৃত থাকে, যেটা থেকে পরবর্তীতে ক্ষরিত পদার্থে চুনময় খোলসে একটা শক্ত আবরণ তৈরি করে, যে আবরণের কথা আমরা বললাম। এদের দেহ গহ্বরে হিমোসিলে পরিণত হয়। দেহ গহ্বর হিমোসিল থাকে মানে কি, মানে এদের সুন্দর কোনো রক্ত নালী থাকবে না। রক্তনালী থাকলে সেটাকে আমরা বলি বদ্ধ সংবহন, মানুষের যেমন থাকে। এদের হিমোসিল থাকে মানে কি থাকে জানো, রক্তনালী না থেকে রক্তের গহ্বর থাকে। তো রক্ত গহ্বর থাকে, সেখানে হচ্ছে রক্ত থাকে। দেখো এদের কি থাকে, রক্তে হচ্ছে হিমোসায়ানিন থাকে, রক্তকণিকা। তাহলে তুমি বুঝতেছো এদের রক্ত সংবহন বদ্ধ নয়, এদের রক্ত সংবহন হচ্ছে মুক্ত। এবং আমরা একটু আগে বললাম এদের পৌষ্টিক নালী পেঁচানো, কি আকৃতির, ইউ আকৃতির। এদের পৌষ্টিক নালী হচ্ছে ইউ আকৃতির, দেখো পেঁচানো, কখনো ইউ আকৃতির। মুখ বিবরে কাইটিন নির্মিত একটি রেতিজিহ্বা বা রেডুলা থাকে। আমরা রেতিজিহ্বা বা রেডুলা দেখলাম না, কাটা 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 একটা অংশ। এবং এদের রক্তে হচ্ছে হিমোসায়ানিন থাকে, আমরা পড়ে ফেলছি। এদের অর্ধমুক্ত সংবহন তন্ত্র থাকে। সো মোটামুটি দেখো এদের অর্ধমুক্ত সংবহন কেন বলছে, দেখো এদের এই যে পৃষ্ঠদেশে অবস্থিত হৃদযন্ত্র, রক্তনালী এবং হিমোসিল উভয় উপস্থিত। হিমোসিল থাকতেছে এবং হৃদযন্ত্র রক্তনালীও থাকতেছে। তো রক্তনালীয় এবং হিমোসিল দুইটাই থাকার কারণে একটাতে বলা হচ্ছে মুক্ত, একটাকে বলা হয় বদ্ধ। দুইটাই থাকার কারণে মোটামুটি সেটাকে বলা হচ্ছে অর্ধমুক্ত। তো এটাকে আমরা কিভাবে একটু শর্টকাটে মনে রাখতে পারি, এটাকে আমরা মনে রাখতে পারি হচ্ছে মেন্টাল হিমো রেডিয়েশন, এটা দ্বারা। এদের হচ্ছে মেন্টাল থাকে, একটা আবরণ থাকে, হিমো দিয়ে হচ্ছে এদের হিমোসায়ানিন নামে একটা রক্তকণিকা থাকে, এবং এদের হচ্ছে রেডুলা বা রেতিজিহ্বা থাকে। এই পয়েন্ট গুলা মনে রাখলে তোমার মোটামুটি কভার হয়ে যাবে। এবং বলতেছি মলাস্কাকে বলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথম মানে সর্বোচ্চ সবচেয়ে বৃহত্তম কোনটা, আর্থ্রোপোডাকে বলা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব। তো আশা করি তুমি মোটামুটি জিনিসগুলো বুঝতে পারতেছো, যে আমরা একটা এক্সাম্পল মনে রাখলে অনেকগুলা পয়েন্ট পাই যাইতেছি, আর যদি আমরা এই ছন্দগুলা মনে রাখি সাথে সাথে, তাইলে আরো মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তাইলে তুমি মোটামুটি সবই বুঝতে পারতেছো। আর ছবি দিয়ে তো আমরা বাকি জিনিসগুলো বুঝতে পারতেছি, আমরা ক্লাস নোটের এই ছবিগুলো প্রয়োজনে দিয়ে দিব, যাতে করে হচ্ছে তুমি পড়ার সময় আরেকটু রিলেট করতে পারো, আরেকটু ভিজুয়ালাইজ করতে পারো। তো ক্লাসের আমরা আজকে চিন্তা করতেছি মলাস্কা পর্যন্তই রাখতে, কারণ নয়তো তোমাদের হচ্ছে প্রেসার বেশি হয়ে যাবে। আমরা পরের দিন অ্যানিলিডা থেকে শুরু করব নাকি আর্থ্রোপোডা থেকে শুরু করব, একটু বলো। আমরা কি আজকে অ্যানিলিডা শেষ করে দিব? না ভাইয়া, মলাস্কা পর্যন্ত থাক। আচ্ছা, আমি নর্মালি মলাস্কা পর্যন্তই পড়াই একদিনে, এর বেশি পড়াই না, তাইলে অতিরিক্ত ওভারলোডেড হয়ে যাবে। আমি যে কাজটা করব, বুঝি নাই। ভাইয়া নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে সোমবার, সবাই তো জানার কথা। প্রতি শুক্র আর সোমবার রাত 9টায় ক্লাস হয় আমাদের, ঠিক আছে? সো আচ্ছা ভাইয়া। এইটুকুতে মোটামুটি এই জিনিসগুলো তুমি যদি এইভাবে পড়তে পারো, তাইলে তোমার বইয়ের কোনো শব্দেই সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয়, তাইলে তুমি গ্রুপে স্পেসিফিক জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এই জিনিসটা কি বুঝি নাই, এরকম কোনো স্পেসিফিক প্রশ্ন কইরো। তাইলে হচ্ছে আমি মেসেঞ্জার গ্রুপে প্রয়োজনে হচ্ছে রিপ্লাই দিয়ে দিব জাস্ট। কথা অনেক বেশি বাড়বে না, তুমি আমাকে স্পেসিফিক প্রশ্ন করলা যে ভাইয়া এটা কি বুঝি নাই, আমি একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলাম। আর তোমার যদি ছবি দরকার পড়ে, তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো, আমাদের গ্রুপে ছবিগুলো দিয়ে দিলাম, থাকলো, পরে চাইলে ইজিলি সার্চ করতে পারবা। আর আমাদের যদি প্রয়োজন পড়ে, তোমার কি বলে, প্রয়োজন পড়ে যদি ক্লাস, তাই ক্লাস তো অটোমেটিক রেকর্ডেড থাকতেছে, ঠিক আছে? সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাসে। একজন হাত তুলছে মনে হচ্ছে, কার কোনো প্রশ্ন আছে থাকলে বলো।
কেউ একজন প্রশ্ন করতে যাচ্ছে? আহ, আম, আচ্ছা, প্রশ্ন কি বললো দেখি। আচ্ছা আচ্ছা, প্রশ্ন করছে হচ্ছে, আচ্ছা আচ্ছা, এই একজন প্রশ্ন করছে হচ্ছে, কে প্রশ্ন করছে, জায়েদ প্রশ্ন করছে যে প্ল্যানুলা লার্ভা কি। দেখো, প্ল্যানুলা লার্ভা হচ্ছে আসলে নরমালি যে আমরা একটু আগে পড়লাম, একটা পর্বের কথা বললাম, আহ সেই নর্মাল লার্ভা গুলার মতোই এটা হচ্ছে ফ্রি সুইমিং, মুক্ত ভাবে সাঁতার কাটতে পারে, বা কি বলে, নিডারিয়ায় বা জেলিফিশ, কোরাল সি অ্যানিমালস, তুমি তো জানো, একটু এক্সাম্পল গুলো আমরা বললাম। তো এই জাতীয় প্রাণীর ক্ষেত্রে এই এই লার্ভা গুলা দেখা যায়, এবং এরা হচ্ছে মুক্ত সাঁতারু হয়। তো এদের এরকম প্ল্যানুলা লার্ভা দেখা যায়, ঠিক আছে। যাদের হচ্ছে সিলেন্টেরন বা সিলেন্টেরোটা, তুমি জানো নিডারিয়া পর্বের যে প্রাণী আছে তাদেরকে বলা হচ্ছে সিলেন্টেরোটাও বলা হয়। এই জাতীয় প্রাণীর ক্ষেত্রে এরকম লার্ভা দেখা যায়, প্ল্যানুলা লার্ভা। আরো কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলে ফেলো। বিভিন্ন ধরনের লার্ভা আছে, লার্ভা নিয়ে যদি কেউ জানতে চাও আমাকে বললো, একটা চার্ট করা ছিল সম্ভবত আমার কাছে, আমি দিয়ে দিবনি। আরো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি আপাতত কারো কোনো প্রশ্ন নাই। আহ আমি জানি না আজকের ইসেতে নেটে প্রবলেম হচ্ছে কেন, অনেকে ঢুকতে পারতেছে না কেন আমি জানি না। পরের দিনের ক্লাস লিঙ্কটা আমি আগেই দিয়ে দিব, আর আজকের ক্লাসটাও আমার এখানে রেকর্ড হচ্ছে, তো কোনো সমস্যা হবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইও। আর মোটামুটি এইটুকুই, আশা করি সবাই বুঝতে পারছো। আর আরেকটা কথা, আমি কোনো একদিন একটা বা দুইটা হচ্ছে বাংলা নিয়ে ক্লাস নিতে চাইছিলাম, মেসেঞ্জার গ্রুপে বলছিলাম, মোটামুটি ভালোই রেসপন্স করছে। বাংলা আমার আহ, বাংলা হচ্ছে আমার কোনো সাবজেক্ট না, আমি বাংলা নিয়ে পড়ি না, কিন্তু বাংলা হচ্ছে আমার আহ, পছন্দের সাবজেক্ট। বাংলা আমার ভালো লাগে, আমি মেডিকেল বাদ দিয়ে এমনি একটু টুকটাক লেখালেখি করার চেষ্টা করি বা বই পড়তে চেষ্টা করি, তো সেই জায়গা থেকে বাংলার প্রতি একটা আমার ভালোবাসা আছে। আমি জানি বাংলা অনেকের খুব বিচ্ছিরি লাগে, যে এটা পড়ার কিছু না, বা কবিতা একদম ভয়াবহ বোরিং। জিনিসটা এরকম না, আমরা একটা দুইটা ক্লাসে কবিতার একটু প্রেক্ষাপট গুলা জানার চেষ্টা করবো, একটু কিভাবে লেখক আহ কোন জায়গায় বসে এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করছিলেন, কোন সময়ে এই জিনিসটা চিন্তা ভাবনা করছিলেন। এই জিনিসটা তুমি যদি জানো তাহলে তোমার কাছে জিনিসটা অনেক ইন্টারেস্টিং মনে হবে। আমি ক্লাস আর 2-3 মিনিটে শেষ করব, লাস্ট একটা কথা বলি, বাংলাটা কেমন ইন্টারেস্টিং। তুমি যদি একটু চিন্তা করো, আহ মানিক বন্দ্যোপাধ্যায় নাম সবাই শুনছো, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনো না এমন কেউ আছে এখানে? একটু বলো তো, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনো না এমন আছে কেউ এখানে? আচ্ছা, আমি একটু বলি, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম সবার শোনার কথা, মাসি পিসি নামে ইন্টার একটা গল্প ছিল। তো মানিক বন্দ্যোপাধ্যায়, তার জীবনটা খুব অদ্ভুত গেছে। অদ্ভুত মানে হচ্ছে, সে তার জীবনের একটা সময় খুব মোটামুটি ভালোভাবে কাটাইছে, কিন্তু তার শেষ জীবনটা এতটাই শোচনীয় গেছে যে তার হচ্ছে মানে খাবে যে, খাওয়া পরে বেঁচে থাকবে এইটুকু সামর্থ্য তার ছিল না। তুমি যদি খেয়াল করো, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা অল্প কয়েকটা, কিন্তু তুমি যদি একটু খেয়াল করো তার গল্পের সংখ্যা প্রায় 400। তোমার বইয়ে পড়তে গেলে দেখবা তার গল্পের সংখ্যা প্রায় 4 শতাধিক এরকম। তোমার মনে এই প্রশ্নটা আসা উচিত না? আচ্ছা, একটা লেখক সে মাত্র এই কয়েকটা উপন্যাস লেখলো, তার গল্প এত বেশি কেন হইলো? যে জীবনে 400 গল্প লিখছে সে তো অন্তত 20-30টা বা আরো কিছু বেশি উপন্যাস লিখতে পারতো, কেন লেখা নাই? এই জিনিসটা যদি একটু বিস্তারিত খুঁজতে যাও তাহলে দেখবা যে সে তার প্রথম জীবনে থেকে ভালো লাগার জায়গা থেকে, কিন্তু তার শেষ জীবনে তার লেখাগুলো এতটাও কোয়ালিটি কন্টেন্ট ছিল না। কেন? কারণ তার জীবনে এমন সময় আসলো যে তাকে একটা করে লেখা দিতে হইতো, বিনিময়ে সে কিছু টাকা পাইতো, সেই টাকা দিয়ে খাবার খাইতো, এবং তার যখন ক্ষুধা লাগতো, তার যখন অভাব পড়তো, তখন তাকে হচ্ছে একটা লেখা লিখে দিতে হইতো, একটা গল্প, তারপরে তার খাবার আসতো। তুমি চিন্তা করতে পারো, তোমার জীবন এমন একটা জায়গায় যে তুমি একবেলা মাথা থেকে তোমার তোমার মাথায় কোনো আইডিয়া নাই, কিন্তু তোমাকে কিছু লিখতে হবে। কেন লিখতে হবে? না লিখতে পারলে তোমার পরের বেলা বাসায় খাবার আসবে না।
একটা লেখক কতটা বাধ্য হইলে এক একটা গল্প আসতো, সে নিজের মতো একটা গল্প লিখতো, সেটা সাবমিট করতো, কোনো পত্রিকায় ছাপা হইতো, সেইখান থেকে যা টাকা পাইতো সেই টাকা দিয়ে তার কয়েকদিন চলে যাইতো। তো লেখক জীবনে বাধ্য হয়ে তার আহ শেষের দিকে লেখাগুলা লিখে গেছে। কাজী নজরুল ইসলাম তার নিজের ছেলেকে কবর দিবে বা পুরাবে আমি জানি না কি করছিল, লাস্টের জীবনে তার নিজের ছেলেকে যে মানে শেষ কাজটুকু করবে, শেষ অংশটুকু জীবনে মারা যাওয়ার পরের অংশটুকু, এই জন্য তার কাছে টাকা ছিল না। প্রকাশকের কাছে গেল যে আমাকে কিছু টাকা দাও, আমার ছেলেকে দাফন করতে হবে। প্রকাশক বলছিল তুমি একটা কবিতা লিখে দাও বা তুমি আমার পত্রিকার জন্য একটা লেখা লিখে দাও, তারপরে আমি তোমাকে টাকা দিব। নজরুল শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রকাশককে একটা লেখা লিখে দিছিল, যার পরে আহ সেই টাকা দিয়ে তার ছেলের দাহ বা দাফন করছে। তো তুমি আসলে ভাবতেও পারবা না যে এই যে লেখকের লেখাগুলো আমরা পড়তেছি আজ তারা এত বিখ্যাত, তাদের জীবনগুলো মোটেও এত সুন্দর ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর, যারা মোটামুটি একটু হালকা জানো তারা এই জিনিসটা খুব ভালো করে বলবা যে রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক রাজকীয় ছিল, তার অনেক টাকা ছিল, জমিদারি ছিল, সে তো অনেক বিলাসী জীবনযাপন করছে। যারা একটু জানো তারা আমার ধারণা এইটুকু জানো। কিন্তু তুমি কি এটা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার মেয়ের জামাই যে ছিল, তাদের টাকা পয়সা দিতে গিয়ে, শেষ পর্যন্ত তার জমিদারি থেকে টাকা পয়সা দিতে গিয়ে তার লাস্টের দিকে বেশ ভালো রকম ভোগান্তিতে পড়ে যাইতে হয়েছিল। সে যা টাকা পয়সা ইনকাম করতো, দেখা যেত একটা বড় অংশই তার মেয়ের জামাইকে দিয়ে দিতে হইতেছে। তার লাইফটা সত্যিকার অর্থে এতটাও আনন্দের ছিল না। আমরা যেমন বলি যে সে তো জমিদার ছিল, পায়ের উপর পা তুলে খাইছে। হ্যাঁ, তার জীবনের শুরুর দিকটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার জীবনটাও সুন্দর ছিল না। জীবনানন্দ দাশ, তার জীবনটাও সুন্দর ছিল না। সে শেষ পর্যন্ত একটা ভাঙা বাড়িতে থাকতো। তার শেষের জীবনের যদি তুমি অংশটা পড়ো, তাহলে তোমার খুবই খারাপ লাগবে, তুমি খুবই কষ্ট পাবা যে বেচারা এত বড় কবি। জীবনানন্দ দাশকে কি ধরা হয় জানো, এই রবীন্দ্রনাথ তো অনেক ভালো কবিতা লিখছে, রবীন্দ্রনাথ তো মানে কি বলে মাল্টি ট্যালেন্টেড, সব দিকে বিচরণ ছিল। কিন্তু এককভাবে যদি চিন্তা করা হয়, তো জীবনানন্দ দাশের কবিতাকে এই রবীন্দ্রনাথ বা তার সমান লেভেলে বা তার চেয়েও অনেক উচ্চ লেভেলে কেউ কেউ কাউন্ট করে থাকে। এই জীবনানন্দ দাশ তার জীবনে সব কবিতা বা কাব্যগ্রন্থ প্রকাশ করে যাইতে পারে নাই। কিছু কিছু কাব্যগ্রন্থ তার মারা যাওয়ার পরে প্রকাশিত হয়েছে। কেন? তার কবিতার প্রতি কারোর তেমন একটা আগ্রহী ছিল না। তার লেখা, তার জীবন দশা এতটা বেশি মূল্যায়নই পায় নাই মানুষের। মারা যাওয়ার পরে অনেক পরে তার এই কবিতা কিছু কিছু উদ্ধার করা হয়েছে। তার জীবনে অনেক দুর্দশাই কাটছে। একটা ভাঙাচোরা, কলকাতার একটা ভাঙাচোরা বাড়িতে থাকতো সে। সেই বাড়ির ছবি দেখলাম আমি কিছুদিন আগে। খুব শোচনীয় জীবনযাপন করতো কবি। তো আজকের দিনে দাঁড়ায় আমরা বলতে পারি না যে সেই তো বিখ্যাত, সেই তো অনেক শান্তিতে জীবনযাপন করছে। আসলে কেউই সুখী ছিল না। সুখ জিনিসটা কারোরই আসলে এত সহজে ধরা দেয় নাই। অনেকে অনেক ভালো ভালো লিখে গেছে, কিন্তু সারা জীবনে কিছু করতে পারে নাই। তো এরকম সত্য, এরকম আরো অনেক গল্প আছে। তো তুমি যে জিনিসটা নিয়ে জানবা, সেই লেখককে যদি তুমি একটু বোঝার চেষ্টা করো যে লেখক কেন এই সময় এটা লিখছে বা সেইটা লেখার উদ্দেশ্য কি ছিল, তাহলে দেখবা জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং। একটা লেখা কেউ বাধ্য হয়ে লেখে না, মানে কেউ এমনি এমনি লেখে না। নজরুলের বিদ্রোহী কবিতা অনেকেই জানো যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশের জন্য লিখছে। বিড়াল যে গল্পটা তোমরা পড়ছো, সেটা তুমি জানো সেই সময় ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার ছিল না। শেষ পর্যন্ত লেখক বাধ্য হয়ে বিড়াল, একটা মানে কমলাকান্ত নামে একটা চরিত্র, যে হচ্ছে নেশাখোর ভবঘুরে পাগলাটে একটা চরিত্র, যে কি বলতে কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নাই, এরকম একটা চরিত্রকে লেখক হাজির করলো। ইংরেজরা নিশ্চয় একটা আফিমখোর, একটা নেশাগ্রস্ত একটা চরিত্র, তার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, তাই না? তো প্রত্যেকটা চরিত্রই আসলে একটু তুমি যদি ডিপে যাও, বোঝার আছে অনেক কিছু। এই যে হিমু নিয়ে এই যুগে এত মাতামাতি হয় না, এই হিমু চরিত্রের আড়ালেও হুমায়ুন আহমেদ অনেক কিছু বোঝানোর চেষ্টা করে গেছেন। তুমি যদি একটু খেয়াল করো, দেখবা যে হিমু চরিত্র এটা শুধু একটা চরিত্র না। হিমুকে কখনো হচ্ছে পুলিশের বিরুদ্ধে যাতা করে ফেলছে, পুলিশ ঘুষ খায়, এটা গিয়ে সরাসরি বলছে। হলুদ হিমু কালো রেপ যদি পরে থাকো তাহলে দেখবা
রেবের বিরুদ্ধে সে যা তা বলছে, যে একটা রেবের দিনলিপি, সে তার সারাদিনে কয় প্যাকেট সিগারেট লাগে, আহ এরকম কিছু পরিসংখ্যান করছে যে তার সারা মাসে ইনকাম এত, তার এত টাকা হচ্ছে সিগারেট কিনতে শুধু খরচ যায়, এত টাকা সে কই পায়, এরকম আরো অনেক কিছু বলছে। হ্যাঁ, তো এই যে লেখক যে লিখছে একটা চরিত্র, শুধু তার এটা একটা লেখাই ছিল না, তার পিছনে অনেক ফিলোসফি ছিল। তো তুমি হয়তো এই জিনিসগুলো খেয়ালই করো না, এই জিনিসগুলো যখন জানবা তখন তারপরেই না তোমার সেই গল্পটা ইন্টারেস্টিং হয়ে উঠবে। বিভীষণের প্রতি জি মেঘনাদ, ভাইয়া, এটা এর আমার জন্য অনেক প্রিয় একটা। রবীন্দ্রনাথ দেনা পাওনা লিখছিল মনে হয়। আচ্ছা, সেটা বলবো যখন আসবো, তখন বলবো। এরকম আরো অনেক ব্যাপার ছিল বিভীষণের প্রতি মেঘনাদ, এটার পুরো গল্পটা যদি শোনো, এটা আজকে বলবো না, সেটা অনেক ইন্টারেস্টিং। এবং আহ আরো এরকম কিছু ক্যারেক্টার আছে, যদি পড়তে থাকো তাহলে দেখবা যে এই জিনিসটা আসলেই আমরা যেরকম কঠিন কঠিন শব্দ পড়তেছি না, এটার গল্পটা আসলে অনেক ইন্টারেস্টিং। বিভীষণের প্রতি মেঘনাদ এইখানে হচ্ছে বিপরীত চরিত্রে দেখানো হয়েছে। মানে যাদেরকে আমরা খারাপ চরিত্র বললে জানতাম, যে মেঘনাদ, এরা তো নেগেটিভ চরিত্র, তাই না? এরা তো কোনো দেবতা বা এরকম সাইডের চরিত্র না। কিন্তু তুমি যদি কবিতাটা পড়তে থাকো তাইলে তুমি ভালো করেই টের পাওয়ার কথা যে এই মেঘনাদকে বলা হচ্ছে একটা পজিটিভ চরিত্র, সে আসলে একটা বীর। হ্যাঁ, রাক্ষস করলে তাকে একটা বীর, একটা নেগেটিভ চরিত্রকে একটা পজিটিভ চরিত্র রূপে লেখক তুলে ধরছে, মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু হওয়ার কথা কি ছিল বলো? রাম লক্ষ্মণ তাদের পজিটিভ চরিত্রে তুলে ধরার কথা ছিল না? তুলে ধরছে। কেউ যদি পড়ে থাকো কঠিন মনে হইলো, দেখবা যে না, রাম লক্ষ্মণ এদেরকে আসলে নেগেটিভ চরিত্র হিসেবে তুলে ধরছে। এই যে লেখক একটা নিজের ইচ্ছা মতো অপোজিটলি তুলে ধরছে জিনিসটাকে, মানে বিপরীত দিক থেকে দেখার চেষ্টা করছে, যে তুমি যাদের আক্রমণ করতেছো, তুমি তাদের আক্রমণ করতেছো, তাদের উপর আক্রমণ করাটা উচিত হয় নাই, তুমি দেবতা হইলেও যেই হও তুমি। বিপরীত দিক থেকে যে লেখক মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরার চেষ্টা করছে, এই কারণে এটা একটা মহাকাব্য হয়ে উঠছে, এটা কোনো একটা ধর্মগ্রন্থ হয়ে ওঠে নাই। ধর্মগ্রন্থে তো তুমি জানো যে রাম লক্ষ্মণ তারাই আসলে বীর, কিন্তু সত্যিকার অর্থে মেঘনাদ বধ কাব্যে তারা কিন্তু বীর না। তো সেই গল্পটা তুমি যদি জানো, এই বিপরীত সাইড থেকে দেখার একটা দর্শনের যে জায়গাটা, সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবা যে না, জিনিসটা আসলে ইন্টারেস্টিং। তো এটা আসলে আজকে জাস্ট একটু আমি বললাম। এই জিনিসটা নিয়ে যদি কখনো ক্লাস নেই তাইলে হচ্ছে বিস্তারিত অনেক কিছু বলা যাবে। আজকের ক্লাস মোটামুটি আমাদের মলাস্কা পর্যন্তই থাকবে। সোমবারে আমরা এই অধ্যায়টা শেষ করব হয়তো। সেই সাথে এই অধ্যায়ে মেডিকেলে আসা প্রশ্নগুলা কি কি সেটা নিয়েও আমরা কথা বলবো। এই অধ্যায়ে আরো কি কি ভ্যারিয়েশনে প্রশ্ন হয় সেই অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তো আজকের মতো সবাই ভালো থাকো, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।